প্রতিদিনের মতো আজও নেশা করে বাসায় ফেরার সময় হঠাৎ মনে হলো কেউ ডাকছে আমায়। পিছন ফিরে তাকাতেই দেখতে পেলাম একটা মেয়ে। দেখতে খারাপ না, কিন্তু এত রাতে এই মেয়ে এখানে কি করে? আর এখানে তো ভালো মেয়ে থাকে না। তার মানে কি মেয়েটা? কি সব ভাবতেছি আমি। আগে জেনে নেই কেন ডাকলো আমাকে। মেয়েটার সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলার আগে আমাকে মেয়েটা বলল, লাগবে নাকি? আমি কোনো কিছু না বুঝেই তার কাছে জানতে চাইলাম কি লাগবে। কেন, আপনি বুঝেন না কি লাগবে? আমি বুঝলে কি আপনার কাছে জানতে চাইতাম? ও, আপনি কি ফিটার খান যে আমার কথা বুঝতেছেন না? দেখুন, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় নাই। এমনিতেই নেশাটা একটু বেশি করে ফেলেছি, তাই সবকিছু বিরক্ত লাগছে। এত তাড়া কেন? বাসায় কি বউ রেখে এসেছেন নাকি? দেখুন, আমি কিন্তু এবার রেগে যাব। কিছু বললে বলেন, নয়তো আমাকে যেতে দিন। আচ্ছা বলছি, আমাকে লাগবে নাকি? আপনাকে দিয়ে আমি কি করব? আর আমার এখন মুড ঠিক নাই। যা বলার বুঝিয়ে বলেন, নয়তো আমি চললাম। এই, আপনার সমস্যা কি? আর এত রাতে আমাকে দিয়ে আপনি কি করবেন সেটাই আপনি বুঝেন না? আর হ্যাঁ, মাত্র 1000 টাকা দিলেই হবে, বেশি দিতে হবে না। দেখুন, আমি সত্যি বুঝতেছি না। আর 1000 টাকা আমি কেন আপনাকে দিব? দেখুন, আমাকে 1000 টাকা দিবেন। এর জন্য আজকে সারা রাতের জন্য বউ হব। এখন বুঝতে পারছেন কেন টাকা চাইছি? সরি, আমার কাছে টাকা নাই, আর বউয়েরও দরকার নাই আমার। 1000 টাকা হলে আমি নেশা করতে পারবো 2 দিন। আচ্ছা শুনেন, 800 টাকা দিয়েন। তাও না কইরেন না দয়া করে, আমার টাকাটা খুব দরকার। 800 টাকা না হলে মায়ের জন্য ওষুধ নিতে পারবো না। মায়ের ওষুধের কথা শুনে কেন জানি একটু খারাপ লাগলো, তাই তাকে বললাম, আমি যদি আপনাকে ওষুধ কিনে দেই তাহলে হবে, কিন্তু আপনাকে আমার লাগবে না। যদি রাজি থাকেন তাহলে চলেন আমার সাথে ওষুধের দোকানে। আপনার টাকায় কেনা ওষুধ কেন নিব? যদি আমাকে লাগে তাহলে বলেন, আমি আপনার কাছ থেকে হেল্প নিতে পারবো না। দেখুন, আমি আপনাকে কোনো হেল্প করতেছি না। যখন আপনার কাছে টাকা হবে তখন না হয় আমার টাকাগুলো ফিরিয়ে দিবেন। সরি, আমি আপনার টাকা নিতে পারবো না। যদি আমাকে নিয়ে টাকা দেন তাহলে খুব ভালো হয়, নয়তো আপনি চলে যান। এই শুনেন, টাকাগুলো আমি আপনাকে এখনই দিব, কিন্তু আপনাকে আমি কালকে রাতে নিব। যদি রাজি থাকেন তাহলে বলেন। আজকে আমার মন খারাপ, তাই আজকে আপনাকে নিতে পারবো না। ওকে, টাকা নিতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে কালকে আপনি আমাকে নেবেন। ওকে, কথা দিলাম। তাহলে আপনার নাম্বার দিয়ে যান, আমি আপনাকে কালকে ফোন দিয়ে মনে করিয়ে দিব। নাম্বার নিতে হবে না, আমার মনে থাকবে। ওকে। তারপর মেয়েটাকে ওষুধ কিনে দিয়ে আমি চলে এলাম। ও, আপনাদের তো বলাই হয়নি কে আমি আর কেন প্রতিদিন নেশা করি। আমি রাফি, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাসা উত্তরাতে। আর নেশাটা আমি আগে করতাম না, কিন্তু এখন করি। আমি একটা মেয়েকে খুব বেশি ভালোবাসতাম। তার সাথে সম্পর্ক প্রায় 4 বছরের, কিন্তু এক মুহূর্তে সব সম্পর্ক ছিন্ন করে চলে গেছে আমাকে ছেড়ে। তার কাছে শুধু জানতে চেয়েছিলাম কেন ছেড়ে চলে গেলে আমাকে, কিন্তু তার কোনো উত্তর আমি আজও পাইনি। তারপর থেকে তাকে ভুলে থাকার জন্য নেশা করা শুরু করি, কিন্তু ভুলতে পারিনি আজও। আজও তার জন্য 2 চোখ বেয়ে জল পড়ে। শুধু নেশা করে মিথ্যে ভালো থাকার অভিনয় করি, কিন্তু ভালো থাকতে পারি না। তাই নেশা করাটাই যেন এখন আমার পেশা হয়ে গেছে। তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 11টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে আড্ডা দেওয়ার জন্য বাইরে যাব। এমন সময় হঠাৎ পিছন থেকে মা বলে উঠল, একটু তাড়াতাড়ি বাসায় আসিস। কেন মা? আমরা একটু গ্রামের বাড়ি যাব। ও, তা কোন সময় যাবে আর ফিরে আসবে কখন? বিকেলের দিকে যাব, আর ভাবতেছি কয়েকটা দিন থাকবো সেখানে। কি? তাহলে আমি কি করব একা একা? আর আমাকে রান্না করে দিবে কে? কালকে থেকে বুয়া আসবে রান্না করতে। এমন সময় মনে হলো গতকাল রাতের ঘটনা। সেই মেয়েকে যদি বাসায় নিয়ে আসি তাহলেই তো বুয়ার হাতে রান্না খেতে হবে না। তাই মাকে বললাম, তুমি বুয়াকে আসতে মানা করে যাও, আমি নিজেই রান্না করে খেতে পারবো। আর তুমি তো জানো
আমি তোমার রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না করা খাবার খেতে পারি না। পারবি তো রান্না করে খেতে? হুম, পারবো। তাহলে আমি বুয়াকে মানা করে দিবনি। এখন যা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ওকে মা, বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু আড্ডা দেওয়ার জন্য। বন্ধুদের সাথে মামার টং দোকানে বসে চা খাচ্ছি। এমন সময় রবিন জানতে চাইলো, আখির খবর কিরে মামা? কোনো যোগাযোগ হয়েছে কি? না, আর যোগাযোগ করার হলে কি আমার সাথে সম্পর্কটা শেষ করতো নাকি? মামা, আমাদের এখনো কিন্তু বলনি কিভাবে আখির সাথে পরিচয় হয়েছিল। বাদ দাও তো, সেই কথা আমি আর মনে করতে চাই না। সেই দিনগুলোর কথা মনে হলে কষ্টটা আরো বেড়ে যায়। তারপরও যদি বলতে একটু, আমাদের সবার খুব জানতে ইচ্ছে করে। ওকে, বলছি। আমরা তখন সাভারে থাকতাম, আর আমার যখন মন খুব ভালো এবং খুব বেশি খারাপ থাকতো, তখন আমি স্মৃতিসৌধে গিয়ে বসে থাকতাম একা একা। সেদিন শুক্রবার ছিল। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল কোনো একটা কারণে। হঠাৎ কোনো একটা মেয়ের মিষ্টি কণ্ঠ ভেসে এলো। মেয়েটা বলছে, আমি কি এখানে একটু বসতে পারি? মন খারাপ, তাই মাথা উঁচু করে দেখার প্রয়োজন বোধ মনে করলাম না। শুধু এতটুকুই বলেছিলাম, কোনো সমস্যা নেই, আপনি বসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনার বাসা কোথায়? সাভার। আপনার বাসা কোথায়? এই তো রাস্তার ওপাশে। তারপর আরো অনেক কিছু জানা হলো আমাদের। আমি কি করি, সে কি করে ইত্যাদি। হঠাৎ মেয়েটা বলে উঠল, চলেন একটু সামনে যাই। ওকে, বলে আমরা দুজন চারপাশটা দেখতে লাগলাম। আবারও মেয়েটা বলে উঠল, আমার কয়েকটা ছবি তুলে দেবেন? ওকে, কোনো সমস্যা নেই, আপনার মোবাইলটা দিন, আমি ছবি তুলে দিতেছি। আমার মোবাইল দিয়ে ছবি ভালো হয় না। তাহলে কিভাবে ছবি তুলে দিব? কেন? আপনার মোবাইল দিয়ে? আমার মোবাইল দিয়ে ছবি তুললে আপনার কোনো সমস্যা হবে না তো? সমস্যা কেন হবে? এই যে আপনার ছবি আমার মোবাইলে থাকবে, আমি যদি আপনার ছবিগুলো ফেসবুকে দিয়ে দেই? কেন দিবেন? আর ছবি তোলার পর ছবিগুলো আমাকে দিয়ে আপনার মোবাইল থেকে ডিলিট করে দিবে? ওকে। তারপর আমি তার অনেকগুলো ছবি তুলে দিলাম। হঠাৎই মেয়েটা এমন একটা কথা বলল যে কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর কিভাবে প্রস্তুত থাকবো আপনারা বলেন? কিছুক্ষণ আগে আমাদের পরিচয় হলো, এর মাঝে এত বড় অফার দিবে তা আমি কখনো কল্পনাও করিনি। মেয়েটা বলেছি, চলেন আমরা দুজনে সিনেমা দেখে আসি। আমি কি বলবো বুঝতেছি না। এদিকে মনটাও খারাপ, সিনেমা দেখলে যদি মনটাও একটু ভালো হয়, তাও আবার এত সুন্দর একটা মেয়ের সাথে। ভাগ্যটা এত ভালো হবে কোনোদিন ভাবতেও পারিনি। কি হলো, কিছু বলছেন না যে? কই, কিছু হয়নি তো। তাহলে এত কি ভাবছেন? আমার সাথে সিনেমা দেখতে কোনো সমস্যা নাকি আপনার? আরে না, সমস্যা কেন হবে? এ তো আমার পরম সৌভাগ্য। আপনার এত এত। থামলেন কেন? আমার মতো এত কি? বাকিটা বলেন। না থাক, বাকিটা বলা যাবে না। কেন? যদি না বলেন তাহলে আপনার সাথে আর কথাই বলবো না। আচ্ছা বলছি, আপনার মতো এত সুন্দর একটা মেয়ের সাথে সিনেমা দেখা হবে, এ তো আমার সৌভাগ্য। তাই নাকি? হুম। ওকে, চলেন তাহলে এখন যাওয়া যাক। চলেন। তারপর তাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতেছি। হঠাৎ মেয়েটা বলে উঠল, এই যা। কি হলো? আমার জন্য তো আমার এক ফ্রেন্ড বসে থাকবে। তাহলে কি সিনেমা দেখবেন না? সিনেমা দেখবো। তাহলে আপনার ফ্রেন্ড যে বসে থাকবে? তারে ফোন দিয়ে বলে দিলেই হতো, কিন্তু আমার ফোনে তো টাকা নেই। ও, তাহলে আমার মোবাইল দিয়ে ফোন দিয়ে বলে দেন। তাহলে তো ভালোই হয়। এই নিন মোবাইল, ফোন দিয়ে জানিয়ে দেন। তারপর মেয়েটা আমার মোবাইল দিয়ে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দিল তার আসতে একটু লেট হবে, এখন সিনেমা হলে আছে, 2 ঘন্টা পর দেখা করার কথা বলল। তারপর আমরা সিনেমা দেখায় মন দিলাম, কিন্তু আমি কোনোভাবেই সিনেমা দেখায় মন দিতে পারতেছি না। আপনারাই বলেন, পাশে যদি এত সুন্দর একটা মেয়ে বসে থাকে তাহলে সিনেমা কি ভালো লাগবে? আমি তো শুধু তার দিকে চেয়ে আছি, সেও আমাকে দেখে, আমি তার দিকে চেয়ে আছি, কিন্তু মেয়েটা কিছু বলে না, শুধু মিষ্টি একটা হাসি উপহার দেয়। সেই হাসিতে তো আমি কোথায় যেন হারিয়ে যাই। সিনেমা শেষ করে আমরা বাহিরে বেরিয়ে এলাম। মেয়েটা আমাকে বলল, সিনেমাটা কেমন লাগলো? অনেক ভালো লাগছে। কি ভালো লাগছে, সিনেমা না আমাকে? সিনেমা। কিন্তু আপনি তো সিনেমা দেখেননি, আপনি তো শুধু আমাকে দেখলেন। না, আসি, সিনেমা দেখেছি তো। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না। আর আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। কি করব বলেন?
এই প্রথম করে মেয়ের সাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। আর আপনিই বলেন, পাশে এত সুন্দর একটা মেয়ে থাকতে আমি কেন সিনেমা দেখব? ও এই কথা। হুম। আপনার মোবাইলটা দিন তো একটু, এখন আবার তারে ফোন দিব। আমি মোবাইলটা আবার দিলাম। মেয়েটা তারে ফোন করে এখন আসতে বলল। হঠাৎ মেয়েটা আমাকে বলল, আচ্ছা, আমি যে আপনার সাথে এত সময় কথা বললাম, আপনার কষ্ট হয়নি? কষ্ট কেন হবে? কষ্ট তো একটু হবার কথা। এই যে আমাকে আপনি চেনেন না, জানেন না, অথচ আমার জন্য আপনার এত সময় নষ্ট করলেন। আরে সময় নষ্ট কেন হবে? সত্যি বলতে আজকে আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু আপনার সাথে এতটা সময় কাটিয়ে এখন মনটা অনেক ভালো হয়ে গেছে। আপনার মন খারাপ ছিল তা আমি আগেই বুঝতে পারছিলাম। কিভাবে আর কোন সময়? সেই প্রথম যখন আপনি বসেছিলেন। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। মা আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছেন। এই দেখো তো কত বাজে। 3টা বাজে বন্ধু। ও অনেক লেট হয়ে গেছে। আজকে আমাকে এখন বাসায় যেতে হবে। কেন? আর বলিস না বন্ধু, মা বাবা গ্রামের বাড়ি যাবে। তাহলে তোর গল্পটা শেষ করে যা। না রে, সময় নেই, অন্য কোনো এক সময় বলবো। ওকে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। কি রে, তুই এত লেট করে বাসায় আসলি কেন? তোকে না বলেছিলাম একটু তাড়াতাড়ি বাসায় আসতে? একটু কাজ ছিল তাই লেট হয়েছে মা। কি এমন কাজ ছিল তোর? কাজ বলতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া? হুম, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি ভুলে গিয়েছিলাম বাসায় আসার কথা। তারপর মা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে মা বাবা বেরিয়ে গেলেন। আমিও মা বাবাকে বিদায় দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। রাত 9টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়লাম সেই মেয়ের সাথে দেখা করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর সেই মেয়ে দেখা পেলাম না। এদিকে রাত প্রায় 11টা বাজে, কিন্তু সেই মেয়ের দেখা পেলাম না। তাই বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। হঠাৎ পিছনে ফিরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাদেরও বলছি কি হয়েছিল, আপনারাও এমনটা আশা করেননি। হঠাৎ পিছনে ফিরে কিছু পড়ার শব্দ পেলাম। পিছনে ফিরে দেখতে পেলাম একটা মাইক্রোবাস থেকে একটা মেয়েকে ফেলে দিয়ে আবার চলে গেল। আমি মেয়েটার কাছে গিয়ে দেখলাম গতকালের সেই মেয়ে যাকে এত সময় ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু মেয়েটির একই অবস্থা। মেয়েটার জামায় রক্তে দাগ। এখন আমি কি করব? মেয়েটার কাছে জানতে চাইলাম কি হয়েছে, কিন্তু মেয়েটা কিছু বলছে না, শুধু আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিল। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, চলেন আপনাকে নিয়ে হসপিটালে যাই। কিন্তু মেয়েটা হসপিটালে যেতে রাজি নয়। মেয়েটা আরো বলল, এখন যদি হসপিটালে যাই তাহলে পুলিশ আসবে, আর পুলিশ আসলে আমার অনেক প্রবলেম হবে। আমার মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। এখন আপনারাই বলেন আমার কি করা উচিত? কোনো কিছু চিন্তা না করে মেয়েটাকে বললাম, তাহলে চলেন আমি আপনার বাড়িতে দিয়ে আসি। হুম, কথাটা তো ঠিকই বলেছেন। তাহলে কি করবেন এখন? চলেন আমার বাসায় যাই। আপনার বাসায় আঙ্কেল আন্টি যদি জানতে চাই এই মেয়েটাকে, তখন কি বলবেন? আরে মা বাবা বাসায় নেই, আর থাকলে কি আপনার এই অবস্থা দেখে কেউ কিছুই বলবে না। তারপর তাকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে ডক্টর আঙ্কেলকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বললাম, কিন্তু ডক্টর আঙ্কেল বলল অনেক রাত হয়েছে, সকালে আসতে চাইলো। কিন্তু আমি আঙ্কেলকে ভালো করে বুঝিয়ে বললাম সব কিছু। তারপর আঙ্কেল আসতে রাজি হলো। বাসায় তো রান্না করাও নেই, তাহলে কি খেতে দিব? পরে ফ্রিজ থেকে ফল বের করে দিলাম খাওয়ার জন্য। মেয়েটা কিছু বলছে না, শুধু কাঁদতেছে। কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? মানুষ কত অদ্ভুত, তাই না? কেন হঠাৎ এমন কথা বলছেন কেন? বলছি এর জন্য যে কেউ পেটে লাথি মারে, আবার কেউ পেট পুড়ে খেতে দেয়। তাই বলছি মানুষ কত অদ্ভুত। বুঝলাম, কিন্তু কি হয়েছিল যে ওরা আপনাকে গাড়ি থেকে ফেলে দিল কেন? আসলে আমি ওদের... কথাটা শেষ করার আগে ডক্টর আঙ্কেল চলে এসেছেন, তাই কথাটা শুনতে পেলাম না। তারপর ডক্টর আঙ্কেল মেয়েটাকে ভালো করে দেখতে লাগলো এবং আমাকে অন্য রুমে গিয়ে বসতে বলল। তাই আমিও রুম থেকে বেরিয়ে এলাম। প্রায় 30 মিনিট পর ডক্টর আঙ্কেল ওই রুম থেকে বেরিয়ে আসলেন এবং আমাকে বললেন, মেয়েটা তোমার কি হয়? তেমন কিছু না আঙ্কেল, রাতে বাসায় আসার পথে কেউ ওনাকে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে গেলেন। তখন আমি কোনো কিছু না বুঝে আমার বাসায় নিয়ে এসেছি। আঙ্কেল সত্যি করে বলেন তো, মেয়েটার কি কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে? তারপর আঙ্কেল যা বললেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আঙ্কেল আমাকে জানালো যে মেয়েটাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। ডক্টর আঙ্কেলের কথা শুনে মনের ভিতর কেমন জানি করতেছে। এর কারণ কি? আর মেয়েটা তো আমার পরিচিত কেউ না, তাহলে কেন আমার এমন লাগছে? তাহলে কি আমি মেয়েটার মায়ায় পড়ে গেছি? না, এমনটা কেন হবে? একদিনের পরিচয়ে কেন তার মায়ায় জড়াবো? এই রাফি, কি হলো তোর আবার? আঙ্কেলের ডাকে বাস্তবে ফিরে এলাম।
কিছু না আঙ্কেল। তাহলে এখন কি করা যায় আঙ্কেল? দেখ রাফি, আমি এই মেয়েটার কোনো চিকিৎসা করতে পারবো না। কেন আঙ্কেল, চিকিৎসা করতে পারবেন না? রাফি দেখ, মেয়েটাকে দর্শন করা হয়েছে, প্রথমে পুলিশের কাছে নিতে হবে, তারপর চিকিৎসা। পুলিশকে জানানোর আগে আমি যদি চিকিৎসা করি তাহলে আমি বিপদে পড়ব। যা হবার পরে দেখা যাবে, আগে মেয়েটা চিকিৎসা করা দরকার। আপনি চিকিৎসা করেন আঙ্কেল। সরি, আমি পারবো না রাফি। আঙ্কেল, এই ঘটনা পুলিশকে কোনোভাবে জানানো যাবে না। এখন আপনি বলেন যে পুলিশের অনুমতি ছাড়া আপনি কোনো চিকিৎসা করতে পারবেন কিনা। আমি একটা শর্তে চিকিৎসা করতে পারবো। বলেন কি শর্ত আঙ্কেল? চিকিৎসা করার পর কিন্তু কোনোভাবে ধর্ষণের ঘটনা পুলিশকে জানানো যাবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, পুলিশকে জানাবো না। এখন তো হলো। হবে, কিন্তু তুমি বললে হবে না, মেয়েটার কাছে জানতে হবে। সে কি পরে আবার পুলিশের কাছে ডায়েরি করে তখন? আঙ্কেল চলেন, এই ব্যাপারটা আগে মেয়েটার কাছে জেনে নেই, সে কি পুলিশের কাছে ডায়েরি করবে কিনা। ওকে চল। তারপর আঙ্কেল মেয়েটার কাছে জানতে চাইলো। মেয়েটা জানালো কোনোভাবে পুলিশকে এই ঘটনা জানানো তো দূরের কথা, আমরা এই তিনজন ছাড়া কেউ যেন জানতে না পারে। এই বলে মেয়েটি হাত জোর করে বলল, দয়া করে আপনারা কাউকে বলবেন না, নয়তো আমার মা খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। তারপর আঙ্কেল মেয়েটাকে দেখে কয়েকটা ওষুধ লিখে দিল। আমি মেয়েটাকে বলে আঙ্কেলের সাথে বাইরে আসলাম, ওষুধ নিয়ে বাসায় ফিরে এলাম। মেয়েটাকে বললাম অনেক রাত হয়েছে, এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে। সেই রাতে আর কিছুই জানতে চাইলাম না। পরের দিন সকালে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে মেয়েটাকে সাথে নিয়ে নাস্তা করলাম। এইভাবে কেটে গেল 2টা দিন। এখন মেয়েটা আগের চাইতে অনেক সুস্থ। আচ্ছা রুজিনা, তুমি এই কাজগুলো কেন করো? ও আপনাদের তো বলাই হয়নি। এর মাঝে মেয়েটার নামও জেনে নিয়েছি, তার নাম রুজিনা। কি করব তুমি বলো? মাস্টার শেষ করার পর কোনো চাকরি পাচ্ছি না। এইদিকে বাবা মারা গেছে অনেক আগেই, আর মাও অসুস্থ। তার পিছনে প্রতিদিন 300 টাকার ওষুধ যায়। আর কোনো কিছু চিন্তা না করে হন্য হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছি। সবাই চাকরির বদলে ঘুষ চায়, আমার কাছে ওষুধের টাকা নেই। সেখানে ঘুষের টাকা কিভাবে দেব বলো? হঠাৎ তার কয়েকদিন পর একটা অফিসের চাকরির জন্য আমাকে ডাকা হলো। চাকরিটাও হয়ে গেল, ভালোই চলছিল দিন, বেতনটাও মোটামুটি ভালোই। তাহলে তুমি চাকরিটা ছেড়ে দিলে কেন? অবশ্য চাকরিটা ছাড়ার কারণও আছে। কি কারণ? তারপর রোজিনার কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মানুষ এতটা পশু কি করে হতে পারে? আমিও তাকে কিছুই বলতে পারলাম না। তার কথাগুলো শুনে আমি নিজেই তো কান্না করছি। তাকে শুধু একটা কথা বললাম যে এখন আমি যদি আপনার পাশে দাঁড়াই তাহলে কি আপনি এই রাস্তাটা ছেড়ে দিতে পারবেন? শুধু আপনি কেন, আমার জন্য কষ্ট পাবেন? আপনার জন্য পরে কষ্ট পাবো কিনা তা জানি না, কিন্তু আপনার জন্য এখন আমি কষ্ট পাচ্ছি। আর ততদিন কষ্ট পাবো যতদিন আপনি এই রাস্তাটা ছেড়ে না দেন। আমার জন্য কেন কষ্ট পাচ্ছেন? আর হ্যাঁ, আপনার সাথে তো মাত্র কয়েকদিন আগে দেখা হলো, এরই মাঝে আমার জন্য কষ্ট পাচ্ছেন? কারণটা কি একটু বলবেন? কারণটা জানি না আমি কেন কষ্ট পাচ্ছি, তবে আপনার জন্য কিছু করতে না পারলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি আপনার একজন বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই। কি দিবেন বন্ধুত্বের হাতটা বাড়িয়ে? তার আগে আমি কিছু বলতে চাই। ওকে বলেন। আমারও ইচ্ছে করে সবার মতো করে বাঁচতে, আমারও ইচ্ছে করে নতুন করে জীবন সাজাতে, আমারও ইচ্ছে করে আরো 4-5টা মেয়ের মতো করে বাঁচতে। যখন আমি প্রথমে এই রাস্তায় পা বাড়ালাম, তখন যদি আমার পাশে কেউ দাঁড়াতো তাহলে হয়তো আজকে আমাকে রাতের পাখি হতে হতো না। বাদ দিন তো শৈশব কথা, নতুন করে জীবনটা শুরু করেন। নতুন করে শুরু করতে চাইলে কি হবে? এই সমাজ আমাকে ভালোভাবে বাঁচতে দিবে না। এই সমাজের কিছু লোক চায় না আমি ভালোভাবে বেঁচে থাকি। ধরেন সব কিছু নতুন করে শুরু করলাম, কিন্তু আমাকে বিয়ে করে কে একটা সংসার দিবে? ধরেন কেউ একজন আমার দায়িত্বটাও নিল। যখন আমার বাচ্চা হবে, বাচ্চার যখন 6-7 বছর হবে, তখন যদি সন্তান জানতে পারে আমি একজন পতিতা ছিলাম, তখন সন্তানের চোখে ঘৃণা ছাড়া কিছুই পাবো না। দেখুন, পরেরটা পরে দেখা যাবে। এখন আপনি আমাকে কথা দিন এই রাস্তা ছেড়ে দিবেন। বললেই তো আর হলো না। এখন এই রাস্তা ছেড়ে দিলে আমার মায়ের ওষুধের টাকা কোথায় পাবো, আর সংসারের খরচের টাকা কোথায় পাবো আমি? সেইটা আমি দেখব। আপনি আগে সুস্থ হন, তারপর আপনার চাকরি দেওয়ার দায়িত্ব আমার। তার আগে আমাকে কথা দিতে হবে আপনাকে। আমার 2টি কথা রাখবেন। বলেন, চেষ্টা করব রাখার। না, আগে কথা দিতে হবে। ওকে কথা দিলাম। ভেবে চিন্তে কথা দিলেন তো? এখানে ভাবার কি আছে?
আমার বিশ্বাস আছে আপনার উপর। আপনি এমন কিছু বলবেন না যা আমার দ্বারা সম্ভব না। এক, আমাকে সব সময় তুমি করে বলতে হবে। ওকে, তাহলে তুমিও আমাকে তুমি করে বলবেন। আমি কেন বলবো? ও, তার মানে আমাকে বন্ধু ভাবতে পারছেন না? ওকে তুমি করেই বলবো। এবার খুশি? আর দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হলো আপনি আমাকে আর দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হলো আপনি আমাকে কথা দিন, আজকের পর থেকে আর কোনো দিন এই ধরনের নেশা করবেন না। কি বলো তুমি এইটা? ঠিকই বলছি। নেশা করা ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এত কিছু শুনতে চাই না। আর যদি নেশা করা ছাড়তে না পারেন তাহলে আপনার মতো বন্ধু আমার লাগবে না। আর আমি নিজেও জীবন নতুন করে সাজাবো না। এখন ভেবে দেখেন কি করবেন আপনি। নেশা করবেন নাকি আমার সাথে বন্ধুত্ব রাখবেন? এমন কথা বলো না, দয়া করে। তুমি এই কথাটা বাদে যা বলবে আমি তাই শুনবো। তার মানে আপনি নেশা ছাড়তে পারবেন না, তাই তো? হুম। ওকে, আপনি নেশা নিয়েই পড়ে থাকেন। কথাটা বলেই হাঁটা শুরু করলো মেয়েটা। এই, কই যাও? চলে যাচ্ছি। কই? বাসায়। কিন্তু আপনি তো এখনো সুস্থ না। এই অবস্থায় আমি আপনাকে যেতে দিতে পারবো না। আর আপনি যদি বাসায় যেতে চান তাহলে আমি নিজে গাড়ি করে আপনাকে বাসায় দিয়ে আসবো। কেন দয়া করছেন আমাকে? আমি কি আপনাকে দয়া করতে বলেছি? আর হ্যাঁ, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, পারলে মাফ করে দিবেন আমাকে। আর আমাকে যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো কয়েকদিন পর দিতে হবে। এখন তো আমার কাছে টাকা নেই, তবে আজ রাতে বের হলেই আশা করি টাকার ব্যবস্থা হয়ে যাবে। কি বলছেন এইগুলো? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। তাহলে এমন কথা কেন বলছেন? তাতে আপনার কি? আমি তো আপনার কেউ না। কে বলছে কেউ না? তাহলে আমার কথা শুনছেন না কেন? আপনি এমন একটা কথা বলছেন যেটা রাখা আমার জন্য অনেক কষ্টের। কষ্ট কেন হবে? একটু শুনি, কেন আপনি নেশা করেন? ওকে শুনেন। তারপর আমার ভালোবাসার মানুষটার কথা বললাম যে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে। বুঝলাম আপনার নেশা করার কারণটা। আচ্ছা, ওই মেয়েটা এখন কোথায়? বিয়ে হয়ে গেছে। তার মানে মোটামুটি সুখেই আছে। হয়তো, কিন্তু আমি এতটা জানি না। তাছাড়া সুখে থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা, মেয়েটা যদি নিজের সুখের জন্য নতুন করে জীবন সাজাতে পারে তাহলে আপনি কেন নেশা করছেন? তাও আবার এমন একটা মানুষের জন্য যে কিনা আপনার ভালোবাসার মূল্য দিতে পারেনি। আমি ঠিক জানি না, কিন্তু তারে ছাড়া আমার পুরো জীবনটাই বৃথা মনে হয়। দেখেন, জানতে হবে আর নিজের জীবনকে ভালোবাসতে হবে। কোনোভাবেই আমি তাকে ভুলতে পারবো না। একমাত্র মৃত্যুই ভুলাতে পারে তার প্রতি আমার ভালোবাসা। আমার মনে হচ্ছে আপনি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসেন নাই। কি বাজে বকতেছো? ভালোবাসিনি মানে? তারে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি ঠিক কথাই বলছি। আচ্ছা, কি করলে তোমার বিশ্বাস হবে আমি তারে ভালোবাসি? কিছু না। তাহলে তোমার এমন মনে হলো কেন? কারণ আপনি তো নিজের জীবনকে ভালোবাসেন না। তাহলে আমি কি করে বিশ্বাস করব আপনি তারে ভালোবাসেন? অনেক বুঝেছো তুমি, আর বুঝতে হবে না। এখন তুমি কি কি চাও বলো। আমি চাই আপনি নেশা করা ছেড়ে দেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এছাড়া আর কিছুই চাই না। এই কাজগুলো করলে তুমি খুশি তো? অনেক অনেক খুশি হব, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওকে, তোমার কথা মেনে নিলাম। এবার হয়েছে? কিন্তু কি আবার? শুধু আজকে রাতে একটু নেশাটা করতে দাও দয়া করে। আমি প্রমিস করছি আজকের পর আর নেশা করব না। আর নামাজও আগামীকাল থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, শুধু আজকেই কিন্তু। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো কেউ আমার বুকে হাত রেখে ডাকতেছে। আমি ভাবলাম হয়তো আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছি, কিন্তু না। একটু পর তো আবারও স্পর্শ পেলাম, তাই বাধ্য হয়ে চোখের পাতাটা একটু মেলে ধরতেই দেখতে পেলাম রোজিনা ডাকতেছে। কি হয়েছে? এত রাতে কেন ডাকতেছো? রাত মানে নামাজ পড়বেন না? কয়টা বাজে? রাত 3টা বাজে। এত রাতে কেউ নামাজ পড়ে নাকি? যেহেতু জীবনটা নতুন করে সাজাবেন, তাই আমি চাই তাহাজ্জুদ নামাজ দিয়েই শুরু করেন। আল্লাহর কাছে ক্ষমা চান আর আল্লাহর কাছে সাহায্য চান, যেন নতুন করে জীবনটা সাজাতে পারেন। এই নামাজটা না পড়লে হয় না দয়া করে? যান, আপনার নামাজ পড়া লাগবে না। আচ্ছা হয়েছে, আর রাগ করতে হবে না। আমি ফ্রেশ হয়ে অজু করে আসতেছি। এবার খুশি? অনেক। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে যেই আবার ঘুমাতে যাব, ঠিক তখনই বলল, আজকে রাতে আর ঘুমাবেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। কি আর করার, মেনে নিতেই হবে। এছাড়া তো কোনো উপায়ও নেই। তাহলে এত সময় আমি কি করব? তার আগে বলেন, বাসায় কি কোরআন শরীফ আছে? হুম। তাহলে নিয়ে আসেন। ওকে,
তারপর রোজিনা কোরআন তেলাওয়াত করছে আর আমি পাশে বসে শুনতেছি। আমার খুব ভালো লাগছে। কেন যেন আমার মনে হচ্ছে সারা জীবন যদি এইভাবে তেলাওয়াত শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো। তারপর ফজরের নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 3টে দিন। এই 3টে দিনই 5 ওয়াক্ত নামাজ পড়েছি। রুজিনাও এখন পুরো সুস্থ। তাই আজকে রুজিনাকে বাসায় দিয়ে এসেছি এবং রুজিনাকে বলে এসেছি বাবা বাসায় ফিরে এলেই তোমার চাকরির ব্যবস্থা করে দিব। পরের দিন সকালে মা বাবা বাসায় আসলেন। দুপুরে মা যখন খাবার খাওয়ার জন্য ডাকলো তখন আমি মাকে বললাম আমি নামাজ পড়ে তারপর খেতে আসতেছি। মা তো অবাক, কিন্তু তখন কিছুই বলল না, শুধু বলল ঠিক আছে। নামাজ শেষ করে যখন খাবার খেতে আসলাম দেখি বাবা মা খাবার টেবিলে আমার জন্য বসে আছে। তারপর মা বলল বাবা, তোর শরীর ঠিক আছে তো? কিন্তু কেন? এতটা পরিবর্তন হয়েছিস তো, তাই জানতে চাইলাম। তারপর মা বাবাকে জানালাম আজ 4 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তখন মা বাবা যে কতটা খুশি হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর মা বাবাকে উদ্দেশ্য করে বললাম আরেকটা কাজ করেছি আমি। কি কাজ বাবা? আমি এখন আর কোনো ধরনের নেশা করি না। আমার কথাটা শুনে বাবা মা দুজনে কেঁদে দিলেন। কি হলো, কাঁদতেছো কেন তোমরা? খুশিতে কান্না করছি রে বাবা, আমার বুকে আয় বাবা একটু। তারপর বাবা মা দুজনেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। বাবা আমাকে বলল তুই আজকে আমার কাছে যা চাবি আমি তাই দেওয়ার চেষ্টা করব। দেবে তো বাবা? বল শুধু কি লাগবে। পরে কিন্তু না করতে পারবা না। ওকে। আমি কিন্তু ছোটখাটো কিছু চাবো না। তুই যদি এখন আমার কলিজাটাও চাস তাহলে দিব। কলিজা দিতে হবে না, শুধু একটা চাকরির ব্যবস্থা করে দাও। তুমি চাকরি কেন করবে বাবা? আমি তো তোমাকে অনেক আগেই বলেছি আমাদের ব্যবসাটা দেখাশোনা করতে। কয়েকদিন পর তো তোমাকেই অফিসটা সামলাতে হবে। আগে আমার কথাটা শোনো বাবা। বলো। চাকরিটা আমার জন্য না। তাহলে? তারপর বাবা মাকে সবকিছু খুলে বললাম রোজিনার ব্যাপারে এবং বাবাকে আরও জানালাম সে আগে একটা অফিসে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করত এবং চাকরিটা ছেড়ে দিয়েছে। আর এখন কি করে কিছুই লুকালাম না। সবচেয়ে বড় কথা হলো এই কয়েকদিন রোজিনা আমাদের বাসাতেই ছিল। কেন ছিল তাও বললাম। আর আমার যে পরিবর্তন তোমরা দেখতেছো এটা কিন্তু রোজিনার জন্যই হয়েছে। সবকিছু শোনার পর বাবা জানতে চাইলো এখন তাহলে কি চাও তুমি? বাবা আমি চাই রুজিনের একটা চাকরির ব্যবস্থা করে দাও। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দাও। ও আপনাদের তো বলাই হয়নি, আমাদের কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। বাবা আমাকে অনেক অনুরোধ করেছে একটা অফিসের দায়িত্ব নিতে, কিন্তু আমার প্রতিদিন অফিস করা ভালো লাগে না। তার কিছুদিন পরই তো একটা ভুল মানুষকে ভালোবেসে নেশা করা শুরু করেছিলাম। তাই বাবা মা কেউ আমার সাথে ভালোভাবে কথাও বলতো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? বলো কি কাজ বাবা? উত্তরাতে আমাদের যে ফ্যাক্টরিটা আছে তো এই ফ্যাক্টরির দায়িত্বটা যদি তোমাদের দুজনকে দিয়ে দেয়, পারবে না তোমরা দুজন মিলে অফিসটা সামলাতে? বাবা এর মাঝে আমাকে কেন টানতেছো? তুমি তো জানো আমার এই অফিস করা ভালো লাগে না। আমি তোমাকে এই জন্যই টানতেছি, ওই মেয়ের হাতে তো পুরো অফিসটা ছেড়ে দিতে পারি না, পরে যদি মেয়েটা কোনো সমস্যা করে। তাই আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজনের সমান থাকবে। কোনো কিছু করতে গেলে তোমাদের দুজনের স্বাক্ষর থাকতে হবে। ওকে বাবা, আর তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আরে ধন্যবাদ দিতে হবে না, আমরা তো আরও ভালো হল আর আমরা টেনশনটাও করতে হবে না ওই উত্তরার অফিসটা নিয়ে। তা কবে থেকে জয়েন করতে পারবা তোমরা বাবা? বাবা আগে রোজিনাকে এই খুশির খবরটা তো দিয়ে নেই, আর জেনেও আসি কবে থেকে জয়েন করতে পারবে। তারপর খাবার শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রোজিনার বাসার উদ্দেশ্যে। রোজিনা তো আমাকে দেখে অবাক। হঠাৎ আপনি? কেন আসতে পারি না? পারেন। তাহলে? না, আমাকে জানিয়ে আসবেন না একটু? তোমার জন্য একটা খুশির খবর আছে, তাই না জানিয়ে চলে এলাম। তাই নাকি? তা কি খুশির খবর একটু বলবেন? না, তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে বলো আমার শর্তটা মেনে নিবে? মানার মতো হলে অবশ্যই মেনে নিব। মানার মতো শর্ত দেব তোমাকে। ওকে, মানবো। এখন তো বলেন। আমি চাই এখন থেকে তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবে। তুমি করে বললে খুশি তো? অনেক। ওকে, এখন বলো খুশির খবরটা কি? বাবাকে তোমার কথা বলেছি আর একটা চাকরির কথা বলেছি। তারপর আঙ্কেল কি বলল? বাবা বলল আমাদের উত্তরাতে একটা ফ্যাক্টরি আছে আর বাবা চায় আমরা দুজন মিলে যেন ওই অফিসটা সামলাই। সত্যি বলতেছো? রুজিনা তো খুশিতে কান্না করতে শুরু করে দিল। এই তুমি কান্না করতেছো কেন? আমি ভাবতেও পারিনি আমি আবার নতুন করে জীবন সাজাতে পারবো। আমি না তোমার সারা জীবন মনে রাখবো। মনে রাখতে হবে না, এখন বাবা জানতে চাইছে কবে থেকে অফিস জয়েন করতে পারবা। ও আচ্ছা,
শনিবার থেকে জয়েন করলে কেমন হয়? খুবই ভালো হয়। আচ্ছা এখন আমি আসি। আরে না, একটু বসো, কিছু মুখে নিয়ে যাও। না আসলে বাবা বাসায় বসে আছে। আর হ্যাঁ, বিকেলে তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। ওকে। তারপর বাবাকে জানিয়ে দিলাম, কিন্তু বাবা, আমি না হয় আমাদের উত্তরার বাসায় থাকতে পারবো, কিন্তু রোজিনার জন্য তো একটা বাসার ব্যবস্থা করতে হবে। তা তো করতেই হবে। বাবা তাহলে তুমি একটা বাসা ঠিক করে দাও। আচ্ছা, এই কাজ করলে কেমন হয়? কি কাজ বাবা? আমাদের বাসায় তো তোরা মিলেমিশে থাকতে পারছো। থাকতে পারি, কিন্তু আশেপাশের লোক কি বলবে? কে কি বললো সেটা শুনে লাভ নেই। কিন্তু বাবা। দেখো, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি এমন কোনো কাজ কখনো করবে না যেটা আমাদের সম্মানহানি হয়। বাবা, তুমি আমার উপর আস্থা রাখতে পারো, আমি এমন কোনো কাজ কখনো করব না। তাহলে তুমি রুজিনের সাথে কথা বলে দেখো, তোমার সাথে এক বাসায় থাকতে তার কোনো আপত্তি আছে কি না। আর নয়তো আমার অন্য বাসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা বাবা, আমি রোজিনার সাথে কথা বলে তোমাকে রাতে জানাই। আচ্ছা। তারপর গাড়ি নিয়ে রোজিনার বাসায় চলে এলাম এবং রোজিনাকে সবকিছু বললাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি নেই। আচ্ছা, তুমি যে আমার কথায় আমার সাথে এক বাসায় থাকার জন্য রাজি হলে, পরে আমি যদি তোমার কোনো ক্ষতি করি? তুমি করবে আমার ক্ষতি, এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে? আর কি এমন আছে আমার যে তুমি আমার ক্ষতি করবে? দেখো, এতটা বিশ্বাস করো না আমাকে, আমি কিন্তু এতটাও ভালো মানুষ না। আমি জানি। কি জানো? আপনি কেমন মানুষ। তা কেমন মানুষ আমি? তুমি খুবই খারাপ একটা মানুষ, যে নিজের বাসায় পেয়েও কিছু করেনি। তুমি এতটাই খারাপ যে আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজের বাসায় নিয়ে গিয়েছিলে, আবার নিজের টাকা দিয়ে আমাকে চিকিৎসা করিয়েছো। তুমি এতটাই খারাপ যে সারা রাত জেগে থেকে আমার সেবা যত্ন করেছো। তুমি এতটাই খারাপ যে আমার এক কথায় নেশা করা ছেড়ে দিয়ে নামাজ পড়তেছো। তুমি এতটাই খারাপ যে আমাকে পাপের রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে এসেছো। তুমি এতটাই খারাপ যে আমাকে নতুন জীবন সাজাতে আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো। তুমি এতটাই। থাক, অনেক বলেছো, আর বলতে হবে না। এখন আমি বলি, তুমি শোনো। আমি যদি এখন বলি আমি এত কিছু করছি শুধু তোমাকে ভোগ করার জন্য, তাহলে? তুমি আমার সাথে এমন কিছুই করবে না, আমি তা জানি। আমাকে এতটা বিশ্বাস করা কিন্তু ঠিক হচ্ছে না তোমার। ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা সময় বলে দিবে। আচ্ছা ধরো, আমি যদি তোমার সেই বিশ্বাসের অমর্যাদা করে তোমাকে ভুল করে নিজের চাহিদা মিটাই, তখন কি হবে? কিছুই হবে না। কেন? দেখো, তুমি যদি আমাকে ভোগ করে খুশি হও তাহলে পৃথিবীতে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। তুমি কেন এত খুশি হবে? আমি তো তোমার ক্ষতি করব। একটা কথা বলি তোমাকে, কখনো যদি তোমার জীবন বাঁচাতে আমার জীবনটাও দিতে হয়, তাও আমি দিতে এতটুকুও পিছু হাঁটবো না। আর সেখানে আমার শরীর তো কিছুই না। হয়েছে হয়েছে, বুঝতে পারছি। এই কথাটা বলাই আমার বড় ভুল হয়েছে। এখন বাদ দাও তো, এখন কাজের কথায় আসি। আমাদের শুক্রবারে বেরিয়ে যেতে হবে, বুঝোই তো, বাসাটা একটু গোছাতে হবে। আমিও সেটা ভাবছিলাম। এখন কি কোথাও যাবে নাকি ঘুরতে? চলো সিনেমা দেখে আসি। ওকে চলো। তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসি। তারপর রোজিনাকে নিয়ে সোজা সিনেমা হলে। এমন সময় হঠাৎ কেউ একজন পিছন থেকে ডাক দিল আমাকে। পিছন ফিরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে দেখা মাত্র আমার মনের মাঝে একটা শীতল শিহরণ বয়ে গেল। কি আপনারা এখনো বুঝতে পারেননি কে আমাকে পিছন থেকে ডাক দিল? আচ্ছা বলতেছি। আমাকে যে পিছন থেকে ডাক দিল তার নাম আখি। চিনতে পারছেন এখন আপনারা? মনে হয় এখনো চিনতে পারেননি আপনারা, কারণ আখির সাথে তো আপনাদের পরিচয়টাও করিয়ে দেইনি। আচ্ছা শুনেন, আমি যাকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, আপনারা হয়তো এটাই ভাবতেছেন আমি কেন ভালোবাসতাম বললাম, তার মানে কি এখন ভালোবাসি না? তাহলে শুনেন কেন বলছি। আপনারা তো জানেন আগে আখির একটু ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিতে দ্বিধা করতাম না, কিন্তু এখন করি। যে মানুষের জন্য নিজের জীবনের চিন্তা কোনো সময় করতাম না, কিন্তু সে তো আমাকে মন থেকে কোনো সময় চায়নি। যে মানুষটা নিজের সুখের জন্য আমাকে ছেড়ে যেতে পারে, তার জন্য আর যাই হোক তাকে ভালোবাসা যায় না। তাকে হারানোর ভয়ে সবসময় নিজের ছোট ছোট খুশিগুলো কুরবানি করেছি। তার জন্য আমি নেশা করার রাস্তাটাও ধরেছিলাম, কিন্তু কি লাভ হয়েছে আপনারাই বলেন? লাভ হয়নি বললে ভুল হবে, লাভ তো হয়েছে একটু। মা বাবার ভালোবাসা পাইনি সেই কদিন, আশেপাশের মানুষের অপমানজনক কথা শুনেছি, এগুলো কি লাভ হয়নি? আপনারাই বলেন। কেমন আছো? আখির ডাকে বাস্তবে ফিরে এলাম। আমি অনেক অনেক ভালো আছি। আর আপনি আমাকে তুমি করে কেন বলছেন? তুমি কি আমার উপর রেগে আছো এখনো? কার উপর রাগ করব? আমার উপর।
সবার উপর রাগ করা ঠিক না, আর আপনার উপর তো আরও না। কেন? কেন আবার কি? একটা অপরিচিত মানুষের উপর আমি কেন রাগ করব? আচ্ছা, আপনি কি আমাকে চিনেন? এমনভাবে কথা বলছো কেন? তাহলে কেমন করে কথা বলবো? আমি বুঝতে পারছি। কি বুঝতে পারলেন? তোমার পাশে মেয়েটাকে তোমার নতুন জিএফ নাকি? জিএফ হলেই তোমার তাতে কি? নতুন জিএফ এর সামনে আমার পরিচয়টা দিতে চাও না? যদি ছেড়ে চলে যাই? আপনি কি বলতে চান সবাইকে নিজের মতো করে ভাবা ঠিক না? কেন? কেন আবার কি? যখন আমার জীবন আপনার প্রয়োজন ছিল তখন কই ছিলেন আপনি? এখন আসছেন ভালোবাসার দাবি নিয়ে। যে মানুষ নিজের একটু সুখের জন্য অন্য ছেলের হাত ধরে চলে যেতে পারে, সে আর যাই হোক, তার কাছে ভালোবাসা নেই, আছে শুধু প্রতারণা। আর ভালো করে একটা কথা শুনেন, আপনি ভালোবাসার দাবি নিয়ে আর কোনো দিন আমার সামনে আসবেন না। আর আপনি জানতে চাইছিলেন না এই মেয়েটা আমার কি হয়? আমি বলছি, এই মেয়েকে আমি ভালোবাসি। রুজিনা, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তখন রুজিনা হঠাৎ, এই কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন রুজিনা হঠাৎ আমার হাতটা ধরে বলল, চল, সিনেমা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, রুজিনা আকিকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার রাস্তা মাপেন, আমরা এখন সিনেমা দেখব। আবিরের সাথে আমার কিছু কথা আছে, আর আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আমি কথা বলবো না তো কে কথা বলবে? আর আবিরের সাথে আপনার কি কথা? আমি আবিরকে ভালোবাসি, সো তার সাথে আমার কথা থাকতেই পারে। কি ভালোবাসেন? তাহলে চলে গিয়েছিলেন কেন? যখন আবির আপনার জন্য মরতে বসেছিল তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন সে নেশা করে সবার কাছে ঘৃণার পাত্র হয়েছিল তখন কই ছিল আপনার ভালোবাসা? আর এখন এসে বলছেন আবিরকে ভালোবাসেন। সরি আবির, আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। তোমার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে ফুলিয়ে দেব। আপনি যখন জানেন আপনার ভুলের কোনো ক্ষমা নেই তখন কেন ক্ষমা চাইতেছেন? আর আবির তো বলল যে এখন সে আমাকে ভালোবাসে। আমি আপনার সাথে কথা বলতেছি না, আপনি আমাদের মাঝে কথা বলতে আসবেন না। কেন সে আমাদের মাঝে কথা বলবে না? দেখো আবির, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে। ক্ষমা করতে পারি, কিন্তু তার আগে রোজিনার প্রশ্নের উত্তর দাও। যদি উত্তর দিতে পারো তাহলে ক্ষমা করতে পারি। এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। তাহলে আপনি এখন আসতে পারেন, আমার লেট হচ্ছে। ওকে, চলে যাইতেছি, কিন্তু আমার একটা কথার উত্তর দেবে তুমি? কি জানতে চাও বলো? তুমি কি আমাকে ভুলে গিয়েছো? এর উত্তর আমার জানা নেই। আপনি এখন আসতে পারেন। ভালোবাসা কি ভোলা যায় কোনোদিন? আপনারাই বলেন। আমার উত্তর এখনো আমি পাইনি। রোজিনা, চলো বাসা চলে যাব। কেন সিনেমা দেখবা না? আজকে সিনেমা দেখার মুডটাই নষ্ট হয়ে গেছে, অন্য কোনো দিন আসবো। এখন চলো এখান থেকে। ওকে চলো। কি হলো? আমাকে কিছু তো বলে যাও। কি বলবো আপনাকে নতুন করে? আমার যা বলার তা তো বলেই দিয়েছি। আমার জীবনে আপনাকে আর কোনো প্রয়োজন নেই। আমি একা একা বাঁচতে শিখে গিয়েছি। কথাগুলো বলেই হাঁটা শুরু করলাম। কথাগুলো বলার সময় আমার বুকের ভিতর যেন রক্তের স্রোত বয়ে গেল। তারপরও কথাগুলো বলে দিলাম, কারণ আমি আবার নতুন করে কষ্ট পেতে চাই না। তারপর রুজিনাকে তার বাসায় নামিয়ে দিয়ে তাকে বললাম, আমি তোমার কাছে একটা অনুমতি চাই, দয়া করে না করো না। বলো কি অনুমতি চাও? শুধু আজকে রাতের জন্য আমাকে নেশা করার অনুমতি দাও। আমি কথা দিতেছি আর কোনো দিন নেশা করব না। অনুমতি দিতে পারি, কিন্তু কিন্তু কি আবার? আজকে রাতে আমার সাথে থেকে নেশা করবা। তা কি করে হয়? আমার বাসায় তো বাবা মা আছে। তাহলে চলো কোনো একটা হোটেলে যাই। কিন্তু কিন্তু কি আবার? এতে যদি রাজি না থাকো তাহলে নেশা করা লাগবে না আজকে। চলো হোটেলেই যাব। তারপর রুজিনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে নেশাগুলোই কিনে নিলাম। তারপর সোজা হোটেলে চলে এলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিচে এলাম কিছু খাবার নিতে। তারপর দুজনে খাবারটা শেষ করে বসে পড়লাম খাটের উপর। নেশা করার সব আয়োজন করলাম। এমন সময় রুজিনা, আমারও একটা আবদার আছে। বলল। যেহেতু তুমিও আজকে নেশা করতেছো তাহলে আমারও একটা ইচ্ছে পূরণ করো। বলো কি ইচ্ছা? আজকে রাতটা তুমি আমার সাথে কাটা। রুজিনা কথাটা শেষ করার আগে ধমক দিয়ে থামিয়ে দিলাম। কি বলছো তুমি এগুলো? কেন কি বলতেছি আমি? তুমি বুঝো না তুমি কি বলতেছো? আমি বুঝতেছি কিন্তু তুমি বুঝতেছো না। একটা রাত আমাকে দিলে কি এমন ক্ষতি হবে? দেখো, আমি চাই না তুমি তোমার অতীতকে মনে করো। তুমি চাও না আমি অতীত মনে করে কষ্ট পাই, কিন্তু তুমি কেন অতীত মনে করে কষ্ট পাইতেছো?
তুমি কি বলতে চাইতেছো একটু বুঝিয়ে বলো। একটু মনে করে দেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে আর কোনো দিন কোনোভাবেই তুমি নেশা করবে না, কিন্তু এখন তুমি কি করতে চাইতেছো? তুমি তো জানো এখন আমার মনের অবস্থাটা কেমন, আর কেন নেশা করতে চাইতেছি। শোনো, আমি এত কিছু বুঝতে চাই না। তুমি যদি এখন নেশা করো তাহলে তাহলে আজকে রাতটা আমার সাথে থাকতে হবে, আর আগামীকাল সকাল হলেই আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব, ফিরে যাব সেই অন্ধকার জগতে। দেখো তুমি কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছো। আমি এত কিছু শুনতে চাই না। তুমি শুধু বলো তুমি এখন কি চাও, নেশা নাকি আমার ভালো হওয়া? একটু ভেবে বলো। তুমি এমন একটা কথা বলেছো, এখানে ভাবাভাবির কিছু নাই। তোমার জন্য সামান্য নেশা কেন? তুমি চাইলে তোমার জীবনটা সুন্দর করে সাজাতে আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করে যাব। এই কথা বলেই সব কিছু ফেলে দিলাম জানালা দিয়ে। তারপর রোজিনার পাশে এসে খাটে বসলাম। তুমি আমার জন্য এত কেন ভাবো? যে আমার জন্য ভাবে তার জন্য আমি ভাববো না তো কে ভাববে? তারপর আমি রোজিনার কপালে একটা ছোট্ট করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এই পরশটা দেওয়ার কারণ কিন্তু তার প্রতি আমার ভালোবাসা না, এই পরশে আছে আমার তরফ থেকে তাকে করা হাজার হাজার সম্মান। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আর তুমি কি করবা? আমিও বাসায় চলে যাব। আচ্ছা, বাসায় না গেলে কি হয় না? হবে না কেন? আমি তো আজকে সারা রাতের জন্য বেরিয়েছি, আর মা বাবাও কোনো চিন্তা করবে না, কারণ আমি এখন আর তাদের চিন্তা করার মতো কোনো কাজ করি না। আরও একটা কারণও আছে। কি কারণ একটু বলো তো শুনি। আমি মা বাবাকে বলে এসেছি তোমাকে নিয়ে বেড়াতে যাব, আর আগামীকাল সকালে ফিরবো। কি বলো তুমি? আঙ্কেল কিছু বলেননি আমার কথা বলাতে, তাও আবার সারা রাত? না, কিছুই বলেনি, শুধু বলেছে সাবধানে গাড়ি ড্রাইভ করিস। আর সবচেয়ে বড় কথা হলো বাবা মা জানে তোমার জন্যই আজকে আমার এত পরিবর্তন। আমার জন্য মানে? তুমি কি বলেছো আঙ্কেল আন্টিকে? সব কিছু বলেছি তোমার ব্যাপারে, আর এটাও বলেছি যে তোমরা যে কয়েকদিন গ্রামের বাড়িতে ছিলা তখন তুমি যে আমার বাসায় ছিলা, এই কথাটাও বলেছি। বলো। এই শোনো, আমার একটা কথা রাখ। আচ্ছা, কথা দিলাম, এবার বলো। তুমি আমার সাথে একটু সকালে আমাদের বাসায় যাবে? মা বাবা তোমাকে দেখতে চেয়েছেন। ও এই কথা? কেন, তুমি কি ভেবেছিলে? তেমন কিছু না। বলো না একটু। আমি নির্ধারিত কিছু একটা ভাবিনি, কিন্তু এইটা ভেবেছিলাম যে হয়তো কঠিন কোনো কাজের কথা ভাববে। ও আচ্ছা, বাদ দাও তো। এখন বলো সকালে আমাদের বাড়ি যাবে কিনা? যাব না কেন আবার? আর তুমি চাইলে আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। তা কেন? আমি তোমার উপকার করছি বলে? আরে না, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তুমি আমার যাই করো আমার ক্ষতি হবে এমন কোনো কাজ তুমি করবে না। এতটা বিশ্বাস আমার উপর? হুম। এদিকে রুজিনার হাত ভুলানিতে আমার প্রায় ঘুম চলে এসেছে। এই, তোমার কি ঘুম আসতেছে? অনেক ঘুম পাচ্ছে। তোমার কি ঘুম আসছে না? না। ও, তাহলে আমি তোমার কোলেই ঘুমিয়ে পড়লাম। আরে না, তোমার এখানে কষ্ট হবে ঘুমাতে, তার উপর একটু ঠান্ডাও লাগবে একটু পর। তার চেয়ে ভালো আমরা রুমে চলে যাই। ওকে চলো। রুমে আসার পর ভাবতে লাগলাম বেড তো মাত্র একটা, তাহলে রুজিনা কোথায় ঘুমাবে? হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমি তো চাইলে একটু কষ্ট করে সোফায় ঘুমাতে পারি। তাই একটা বালিশ নিয়ে নামার সময়। বালিশ নিয়ে কই যাচ্ছ? এই তো সোফায়। কেন? বিছানা তো একটা, তাই তুমি বিছানাতে ঘুমাও, আমি ওইখানে ঘুমাই। তোমার কোথাও যেতে হবে না, চুপটি করে এখানে শুয়ে পড়ো। আর তুমি যদি আমার সাথে ঘুমাতে না পারো তাহলে আমি নিচে ঘুমাতে যাচ্ছি। কি বলো তুমি? আমার কোনো সমস্যা নেই তোমার সাথে ঘুমাতে, কিন্তু। কোনো কিন্তু টিন্তু নেই, এখন শুয়ে পড়ো। আচ্ছা। তারপর শুয়ে শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। রোজিনার মিষ্টি ডাকে ঘুম ভাঙলো। এত সকালে কেন? সকাল মানে নামাজ পড়তে হবে, মনে আছে? ও তাই তো, আমার মনে ছিল না। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এমন সময় রাস্তায় হঠাৎ রুজিনা বলল, গাড়িটা একটু থামাও। কি হয়েছে, কোনো সমস্যা? তোমাকে একটা লোক দেখাবো। ও আচ্ছা। তোমার মনে আছে আমি একটা অফিসে জব করতাম? সেখানকার বসের জন্য তোমার জীবন নষ্ট হয়েছে। ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকাতেই দেখতে পেলাম আমার আঙ্কেল আরও কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। আমি আঙ্কেলকে দেখতে পেয়ে রুজিনার কথা ভুলেই গেলাম এবং আঙ্কেলকে ডাকলাম। আঙ্কেল আমাকে দেখে তো অনেক খুশি। তারপর আঙ্কেল আমার কাছে আসলো, তারপর জানতে চাইলো আমার দিনকাল কেমন চলতেছে। হঠাৎ আঙ্কেলের চোখটা গাড়ির ভিতরে বসে থাকা রুজিনার উপর পড়ল। আবির, তুমি শেষমেশ এইসব মেয়ে মানুষ নিয়ে চলাফেরা শুরু করে দিয়েছ? আঙ্কেল,
আপনি এই মেয়েকে চিনেন নাকি? মেয়েটা ভালো না। আপনি জানলেন কি করে মেয়েটা খারাপ? তুমি মেয়ের কাছে জিগাও। বলি আঙ্কেল হাঁটা শুরু করলেন তার গাড়ির কাছে। অনেকবার ডাকার পরও আঙ্কেল পিছনে একটুও তাকালেন না। তারপর আমি রোজিনার কাছে জানতে চাইলাম, তুমি এই লোকটাকে চিনো? তার আগে বলো, উনি তোমার আঙ্কেল জন? আমাদের অফিসের দায়িত্বে আছেন অনেক বছর ধরে, সেই সূত্রে আঙ্কেল ডাকি। ও, তার মানে তোমাদের আপন কেউ না? না। একটু আগে তোমাকে যে লোক দেখাতে চাইছিলাম, ইনি সেই লোক যার জন্য আজ আমার এই অবস্থা। কি বলো তুমি? রোজিনার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার মানে রোজিনা আগে আমাদের একটা অফিসে জব করত। রোজিনাকে তো দুজন মিলে ধর্ষণ করেছে। একজন তো আঙ্কেল, বাকি একজন কি তাহলে আমার বাবা নাকি? কি সব ভাবছি আমি? আমার বাবা এমন কাজ করতেই পারে না। আমার মাথা ঠিক কাজ করছে না। রোজিনার কথা শোনার পর থেকে রোজিনার ডাকে বাস্তবে ফিরে এলাম। এই, বলো। কি ভাবতেছো? কিছু না। তাহলে বাসায় চলো। ওকে। তারপর রোজিনাকে নিয়ে বাসায় চলে এলাম। মা গো, তাড়াতাড়ি আসো, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, মেয়েটা কে? তোমাদের কাছে বলেছিলাম না একটা মেয়ের কথা, যার জন্য আমার এত পরিবর্তন। ও, তার মানে রুজিনা। তা মা, বাবাকে দেখতে পাচ্ছি না যে, বাবা কোথাও গিয়েছে নাকি? একটু আগে কে যেন ফোন করে দেখা করতে বলল, তাই তোর বাবা তার সাথে দেখা করতে গিয়েছে। মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি আমার ধারণাই সঠিক? রাস্তায় আঙ্কেল আমাকে এই মেয়ের সাথে দেখে বাবাকে ফোন করে ডেকেছে। তোর আবার কি হলো? কিছু না মা। তোরা বসে গল্প কর, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আন্টি, আমি কি আপনাকে নাস্তা তৈরি করতে একটু সাহায্য করতে পারি? না মা, তুমি কেন কষ্ট করবে? তার চেয়ে ভালো তুমি বসে গল্প করো। প্লিজ আন্টি। আচ্ছা চলো। তারপর রোজিনা মায়ের সাথে রান্না করে চলে গেল, আর আমিও ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে চলে এলাম। কিছু সময় পর মা নাস্তা করার জন্য ডাকতে লাগলো। আমিও নাস্তা করার জন্য চলে এলাম। তিনজন একত্রে বসে নাস্তা করতেছে, এমন সময় দেখি বাবা বাসায় চলে এলো। স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তা স্যার, আপনি এখানে হঠাৎ? রোজিনা, এটা আমার বাবা। ও, তা মা, তোমার উপর আমি অন্যায় করে ফেলেছি অনেক। পরে শুনলাম, তারপর তোমাকে অনেক খুঁজেছি। তোমার বাসাও গিয়েছিলাম, কিন্তু তোমার নাকি বাসাটাও ছেড়ে চলে গিয়েছো। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে আমার ধারণা সঠিক। সেই দুজনের মধ্যে আমার বাবাও ছিল। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমার বাবা শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে পারলো। আরে না স্যার, তার জন্য আপনি নিজেকে কেন দায়ী করছেন? আপনি তো আর জানতেন না সেদিন আসলে কি হয়েছিল। তার মানে কি বাবা সেদিন সেখানে ছিলেন না? তাহলে বাবা কি ভুল করেছেন, যার জন্য বাবা রোজিনার কাছে লজ্জিত? বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি এই মেয়ের কথা বলেছিলে? বাবা। তার মানে আমার সেদিন করা ভুলের জন্য আজ এই মেয়ের জীবনটা নষ্ট হয়েছে। তখন যদি আমি একটাবার সত্যিটা জানার চেষ্টা করতাম, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। স্যার, এমনভাবে বলবেন না দয়া করে, এতে আপনারও তো কোনো দোষ নেই। সব আমার কপালে ছিল, তাই এমন হয়েছে। আমি আমার ভাগ্যটাকে মেনে নিয়েছি। আমি বাবা রোজিনার কথা ঠিক বুঝতে পারতেছি না, বাবা কি ভুল করেছে। এমন সময় মা বলে উঠল, আগে নাস্তা করে নাও, পরে কথা বলা যাবে। মেয়েটাকে কিছু খেতে দাও তো। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে বাবা জানতে চাইলো, সেদিন কি শরীফ একটাই ছিল, নাকি সাথে আরো কেউ ছিল? ছিল একজন সাথে। আপনার মনে আছে কি, সেই দিন কোম্পানির বড় একটা অর্ডার পেয়েছিল দেশের বাহিরের? মনে আছে। সেদিন প্রোডাক্টস দেখার জন্য যে লোকটা এসেছিল, সেই লোকটা আর শরীফ স্যার মিলে সেদিন আমাকে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমার অফিসটা 6টার সময় শেষ হয়, আর সেই লোকটা তো প্রায় রাত 7:30 পর্যন্ত অফিসে এসেছিল। কিন্তু শরীফ স্যার আমাকে বলেছিল যে তোমার কাজের দক্ষতার জন্যই এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই আমি চাই তুমি তার সাথে কথা বলে অর্ডারটা নিয়ে নাও। তারপর এসব হয়েছিল। ও, এখন বুঝতে পারলাম আমার ভাবনা ভুল ছিল। আমি অযথা বাবাকে এতক্ষণ ভুল বুঝলাম। আচ্ছা বাদ দিন না স্যার এসব কথা, অতীত মনে করতে চাই না স্যার আমি। আর আমার জন্য নিজে কষ্ট পাবেন না স্যার। স্যার, আমি অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাই, তাই এসেছিলাম এখানে। আবির বলেছিল একটা চাকরির কথা, কিন্তু কি না? এখন আমাকে দেখার পর আমাকে চাকরি দিবেন কিনা দিবেন না সেটা তো আমি জানি না। চাকরি দেবো না কেন বলো মা? আগে আবিরের কথা তোমার চাকরি দিয়েছিলাম তোমাকে না দেখেই, আর এখন তোমাকে দেখার পর আমরা তো ইচ্ছা তোমার হাতে সব দায়িত্ব তুলে দেব। কিংবা তুমি নেবে না পুরো অফিসের দায়িত্ব?
স্যার, আমাকে এত বড় দায়িত্ব দিবেন না দয়া করে। আমি যতটুকু পারি আপনাকে আর আপনার ছেলেকে সাহায্য করব। না মা, আবিরকে সাহায্য করতে হবে না, পুরো দায়িত্বটাই তোমার উপর থাকবে। আমি আর আবির তোমাকে সাহায্য করব। আমি বাবাকে সোজা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, বাবা তুমি এত এত ভালো কেন? তোমার মতো বাবা পাওয়া আসলে ভাগ্য লাগে। স্যার, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? আমাকে স্যার বলবেন এরপর থেকে, আমাকে আঙ্কেল বলবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমারও স্যার বলতেছো তুমি? সরি, ভুল হয়েছে আঙ্কেল। এখন ঠিক আছে। আর তুমি ভয় পাচ্ছ কেন মা? বলেছি তো আমি আর আবির তোমাকে সাহায্য করব। আর আমি কোন কথা শুনতে চাই না, শনিবার থেকেই তুমি অফিসে জয়েন করবে, শেষ কথা। ঠিক আছে আঙ্কেল। তারপর রুজিনাকে নিয়ে চলে এলাম বাইরে। কিছু সময় আড্ডা দিয়ে রুজিনাকে বাসায় পৌঁছিয়ে দিয়ে আমিও চলে এলাম বাসায়। শনিবার দিন সকালে আমি আর বাবা রুজিনাকে নিয়ে অফিসে চলে এলাম। সবাইকে রুজিনার দায়িত্বের কথা বলে দিল, সবাই যেন রুজিনাকে সাহায্য করে। এদিকে শরীফ আঙ্কেল তো অবাক, রুজিনার দায়িত্বে কাজ করতে হবে বলে আঙ্কেল বাবাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু বাবা ওনার কোনো কথাই শুনতে চায় না। দুদিন পর রুজিনা হঠাৎ আমাকে ফোন করে বাবাকে নিয়ে তাড়াতাড়ি অফিসে যেতে বলল। আমি আর বাবা অফিসে পৌঁছানোর পর রুজিনা একটা ফাইল বের করে দিল আর ফাইলটা দেখতে বলল। ফাইলটা দেখে তো বাবার মাথা গরম হয়ে গেল, কারণ ফাইলে হিসাবের গলমিল রয়েছে অনেক। তারপর বাবা শরীফ আঙ্কেলের কাছে টাকার হিসাব চাইল, এতগুলো টাকা কোন কাজে লাগিয়েছে, কিন্তু আঙ্কেল কিছুই বলছেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাবা আবারও জানতে চাইল শরীফ আঙ্কেলের কাছে টাকার কথা, এবারও কোনো কথা বলছে না। ততক্ষণে রুজিনা পুলিশ কল করেছে। কিছুক্ষণ পরই পুলিশও চলে এলো। তারপর বাবা আঙ্কেলকে পুলিশের হাতে তুলে দিল। এদিকে রুজিনার কাজের প্রতি দায়িত্ব দেখে বাবা অনেক খুশি। তারপর বাবা চলে এলেন অফিস থেকে। আমাকেও আসতে বলেছিলেন, কিন্তু আমি বাবাকে বলেছি আজকে রুজিনাকে নিয়ে একটু ঘুরতে যাব। এখন চলো, আজকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, এখন আমরা ঘুরতে যাব। কোথায়? যেদিকে মন চায়। না, এখন অফিস টাইম। এখন অফিস টাইম, তুমি অফিসের কাজ ফেলে তোমার সাথে ঘুরতে যেতে পারবো না। আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সাথে যাবে মানে যাবে। সরি, আমি পারবো না। তুমি তো আগে এমন ছিলে না। আগে তো চাকরি করতাম না, তখন নিজের সময় ছিল। এখন এই সময়টা আমার না, এখন সময়টা মালিকের। সো আমি এখন যেতে পারবো না। দেখো, আমার মেজাজ গরম করো না, নয়তো। নয়তো কি? কিছু না, চলো তো এখন। বলছি তো এখন যেতে পারবো না। আগে অফিস টাইমটা শেষ হোক, তারপর যাব। তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। তার মানে এখন আমার চাইতে তোমার কাজটা বড় হয়ে গেল? দেখো, ঠিক তা না, কিন্তু এই কাজের জন্যই আমাকে বেতন দেওয়া হয়। তোমার সাথে ঘোরাফেরা করার জন্য কিন্তু বেতন দেওয়া হয় না। দেখো, তুমি কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু তোমার বস। ভুলিনি বলেই তো কাজ ফাঁকি দিব না। যে করেই হোক তোমাকে তো আমি নিয়ে যাবই। পারবে না যতক্ষণ অফিস টাইম শেষ না হবে। অফিস টাইম এখনই শেষ করতেছি তোমার। কিভাবে? দরকার হলে এখন আমি তোমাকে চাকরি থেকে বিদায় করে দেব। সেটা তুমি পারবে না, আমাকে একমাত্র আঙ্কেলই পারে চাকরি থেকে বের করতে। দরকার হলে এখনই বাবাকে ফোন করে বলবো তোমাকে চাকরি থেকে বিদায় করতে। চেষ্টা করে দেখো পারো কিনা। তারপর বাবাকে সবকিছু খুলে বললাম। বাবাকে বললাম যে শুধু আজকের দিনের জন্য চাকরিটা নিয়ে নেই। তারপর বাবা রুজিনাকে ফোন করে বলল, তোমাকে এখন আর অফিসে দরকার নাই। তুমি এখন কি বলবা? এখন তো আর কাজ নাই তোমার হাতে, এখন চলো। আমি ঘুরতে যাব না বলে তুমি আমার চাকরিটাই নিয়ে নিলে? অবশ্যই, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এখন যদি আমি বলি তোমার সাথে কোথাও যাব না, আমি আমার বাসায় চলে যাব, তখন কি করবা? কি করব মানে? জোর করে নিয়ে যাব? আমি যাব না, তুমি থাকো তোমার অফিস নিয়ে, আমি বাসায় চলে যাচ্ছি। দয়া করে এমন কথা বলো না। তোমাকে নিয়ে ঘুরতে যাব বলে বাবাকে বলে তোমাকে কাজ থেকে বের করলাম, আর এখন বলছো তুমি যাবে না? দয়া করো আমার উপর। আমি কোনো দয়া টয়া করতে পারবো না। আচ্ছা, তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। তখন কিন্তু কিছু বলতে পারবে না আমাকে। কোথায় যাবা তুমি? নেশা করতে। কি? আবার বলো তো দেখি। আমি নেশা করব। না, তুমি আমাকে কথা দিয়েছো তুমি আর কোনো সময় নেশা করবা না, তাহলে এখন কি সব বলছো? তুমি আমার কথা না শুনলে নেশা করবই, তাতে তোমার কি? আচ্ছা চলো, কোথায় যেতে হবে? তোমাকে কোথাও যেতে হবে না, আমি একাই যাব। এত বেশি কথা বলো কেন? তারপর রুজিনাকে নিয়ে ঘুরতে বের হলাম। সারাদিন অনেক মজা করলাম। বিকেলের দিকে রুজিনাকে বললাম, তুমি কি এখন অফিসে যাবে নাকি বাসায়? অফিসে কেন যাব? আমার তো চাকরিটাই নেই। আরে আছে, তোমার চাকরি তো ছিল না, শুধু তুমি
আমার সাথে বের হচ্ছিলে না দেখে নিয়েছিলাম। তারপর রোজিনাকে অফিসে নামিয়ে দিয়ে আসার সময় রোজিনা হঠাৎ বলল, তোমার সাথে একটু কথা আছে। বলো, কি বলবা? আমার কিছু পরিচিত মেয়ে আছে, আমি তাদের এখানে কাজের ব্যবস্থা করে দিতে চাই। তুমি কি বলো? আমি কি বলবো? দেখো, সমস্ত দায়িত্বটাই তোমাকে দেওয়া হয়েছে, সো তুমি ভালো জানো তুমি কি করবা। না মানে তারা কিন্তু কোনো ভালো মেয়ে না, তারাও আমার মতো পতিতা। তার আগে তোমাকে একটা কথা বলি, এই পতিতা শব্দটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। তারাও তো মানুষ, তুমি যদি ভালো মনে করো তাহলে চাকরি দিতে পারো। আমি চাই সবাই সুন্দর করে বেঁচে থাকুক। দেখো, এই বিষয় নিয়ে আঙ্কেলদের সাথে কথা বললে আমার মনে হয় একটু ভালো হতো। পরে যদি আঙ্কেল... তোমাকে বলেছি না পুরো দায়িত্বটাই তোমার উপর, সো আর কোনো কথা শুনতে চাই না এই বিষয় নিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি কি আসতে পারি? হ্যাঁ পারো, কিন্তু আজ রাতে আমাকে একটু সময় দিতে হবে। কেন? দরকার আছে। কি দরকার? রাতে যখন আসবা তখন বলবো। আচ্ছা তাহলে এখন আমি আসি। আচ্ছা। তারপর বাসায় চলে এলাম। বাসায় আসার পর বাবা জানতে চাইলো কিসের জন্য রোজিনা চাকরিটা নিয়েছিল, একদিনের জন্য? বাবাকে সবকিছু খুলে বললাম। তোরা পারিসও। তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করলাম, মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। রোজিনার ফোনে ঘুমটা ভাঙলো, ফোন রিসিভ করতে এতগুলো কথা শোনালো। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রোজিনার বাসার উদ্দেশ্যে। রোজিনার বাসার সামনে গিয়ে রোজিনাকে ফোন করে আসতে বললাম। একটু পর রোজিনা বেরিয়ে এলো। রোজিনাকে দেখে আমার চোখ আটকে গেল। এ কি পড়েছে মেয়েটা, আর এইরকম কাপড় পরার উদ্দেশ্য কি? এই কাপড়ে রোজিনাকে দেখে মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন রোজিনাকে প্রথম দেখেছিলাম। কিন্তু আজকে এরকম কাপড় পরার উদ্দেশ্য কি? কি দেখো এমন করে? তোমাকে দেখি। আমাকে মনে হয় কোনো দিন দেখোনি। দেখেছি, কিন্তু তুমি আজকে এরকম পোশাক কেন পরেছো? তোমার উদ্দেশ্য কি বলো তো? আগে চলো, পরে বলছি। কোথায়? চলো না, গেলেই দেখতে পাবে। আচ্ছা চলো। রোজিনা আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কাজ আছে। কি কাজ? একটু পর তুমি এমনিতেই বুঝে যাবে। ও, আপনাদের তো বলাই হয়নি। রোজিনা আমাকে কোথায় নিয়ে এসেছে? রোজিনা আমাকে একটা গেস্ট হাউসে নিয়ে এসেছে। তারপর রোজিনা আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে আসতে দেখতে পেলাম প্রায় 15-20টা মেয়ে বসে আছে। তারা সবাই রোজিনাকে দেখতে পেয়ে অনেক খুশি। আমার মনে হলো যেন তারা কয়েক শত বছর পর রোজিনাকে দেখতে পেয়েছে। তারপর রোজিনা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমাকে দেখিয়ে রোজিনা সবাইকে উদ্দেশ্য করে বলল আমার নাকি মন খারাপ, তাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাদের মাঝ থেকে একটা মেয়ে হঠাৎ বলল, তোমাদের মাঝে থেকে কি কেউ ওর মন ভালো করতে পারবে কি? অথবা তোমরা চাইলে সবাই একত্রে চেষ্টা করতে পারো ওর মন ভালো করতে। এইভাবে হবে না, তার চেয়ে ভালো হয় কেউ একজন ওকে আলাদাভাবে কিছুটা সময় দিলে তাড়াতাড়ি ওর মন ভালো হবে। এই তুমি আমার সাথে আসো, না তুমি আমার সাথে আসো। এই মেয়েগুলো যেভাবে টানাটানি করতেছে আমার মনে হচ্ছে আমাকে ওরা যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। এদিকে রোজিনা আমার সাথে ঘটে যাওয়া কাণ্ড দেখে হাসতেছে। হঠাৎ রোজিনা আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখান থেকে একটা মেয়ে পছন্দ করো। মানে কি এসবের? মানে হলো তোমার টাকা লাগবে না, এরা সবাই আমার পরিচিত লোক। আমি এখানেই ছিলাম আর এখান থেকে নিজের শরীর বিক্রি করতাম। এখন তুমি বলো আজকে রাতটা কার সাথে কাটাতে চাও? এখান থেকে যে কোনো মেয়েকে নিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে 2-3 জনও নিতে পারো। রোজিনা তুমি জানো আমি এইগুলো পছন্দ করি না, তারপরও তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছো আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। এখানে ঘৃণা করার কি আছে? তুমি জানো এদের কাছ থেকে একটু মজা পেতে মানুষ কত টাকা পয়সা নষ্ট করেছে? রোজ এখানে কত লোক আসে একটু মজা পেতে, আর তুমি কিনা ছিছি করতেছো। কোন মানুষ কি করলো সেটা জানার দরকার নেই আমার। আর আমাকে যদি সেই সব মানুষ মনে করে থাকো তাহলে তুমি মস্ত বড় ভুল করেছো। এমন কেন করতেছো? একটা রাতই তো, কিচ্ছু হবে না, তার চেয়ে বরং মজা নিতে থাকো। শেষমেশ তুমি আমার সাথে এমন করতে পারলে। এই দেখো, আমার যদি এমন কাজ করার ইচ্ছা থাকতো তাহলে এতদিন তোমার কি অবস্থা হতো একটু ভেবে দেখো। কি এমন অবস্থা হতো? তুমি বুঝো না কি হতো? আমি ইচ্ছা করতেই প্রতিদিন তোমাকে ভোগ করতে পারতাম, নিজের শরীরের চাহিদা প্রতিদিন মেটাতে পারতাম। আমি যদি তোমাকে এমনটা ভাবতাম তাহলে তুমি এতদিন এখানে থেকে তোমার শরীর বিক্রি করতে হতো। তোমাকে কথাটা শেষ করার আগে রোজিনা আমাকে জড়িয়ে ধরে মুখের উপর হাত দিয়ে চেপে ধরলো। আমি জানি তুমি এমন না, তোমার মনটা অনেক ভালো। তাহলে তুমি আমাকে এই বাজে জায়গায় কেন নিয়ে এলে? তাহলে শোনো কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি যখন আমার পরিবর্তনের কথা তাদের বলেছিলাম যে সব কিছুর মূল্য রয়েছে তুমি,
কিন্তু তারা বিশ্বাস করতে পারেনি। তারা আমাকে বলল আমার শরীর দেখিয়ে নাকি আমি তোমাকে পাগল করেছি। তাই ওদের ধারণা ভুল প্রমাণ করার জন্য তোমাকে নিয়ে এসেছি এখানে। প্রমাণ করতে এসেছি আমি যার হাত ধরে নতুন জীবনের সূচনা করেছি তার চরিত্র খারাপ না। তুমি কাজটা ভালো করনি। আর ছাড়ো আমাকে, আমি চলে যাব। আমিও যাব, কিন্তু কিন্তু কি আবার? ওদের বলে নেই যে তুমি কত ভালো একটা মনের মানুষ। এদের জানা দরকার। আরে বাদ দাও তো, কিছুই বলতে হবে না। বলতে হবে। কি বলবা? এই যে তুমি শুধু আমার একটা কথায় ওদের কাজের ব্যবস্থা করতে চাইছিলা। বলবো যে আমার একটা কথায় সব কিছু ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছো। বলবো যে তোমার মতো ভালো মানুষদের জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি। বলবো যে তুমি আছো বলেই আজ আমি একটা পতিতা থেকে নতুন জীবন শুরু করতে পেরেছি। আর এরা কিনা তোমার চরিত্র নিয়ে খারাপ কথা বলেছে, তাও আমাকে নিয়ে। এদের জানা দরকার বর্তমানে রক্তের সম্পর্ক থাকলেও কেউ কাউকে সাহায্য করে না। আর সেখানে আপনি আমার জন্য কত কিছু করেছেন। আপনার মতো মানুষ লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এরা আপনার চরিত্র নিয়ে কথা বলছে। হঠাৎ সবাই রোজিনা আর আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমরা বুঝতে পারছি আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের মাফ করে দেন। কারো চরিত্র নিয়ে কথা বলার আগে তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কথা বলতে হয়, নয়তো। কথাটা শেষ করার আগে কয়েকজন রোজিনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রোজিনা বুঝতে পারতেছে না ঠিক কি করবে এমন সময়। তাই আমি রোজিনাকে বললাম, ভুল তো মানুষই করে, আর ক্ষমাও কিন্তু মানুষই করে। আর যে ক্ষমা করতে জানে সে হলো মহৎ লোক। সত্যি বলতে তাদের কান্না দেখে কখন যে নিজেই কেঁদে দিয়েছি আমি বুঝতেই পারিনি। তোমরা দেখেছো, তোমরা যার চরিত্র নিয়ে বাজে কথা বলেছো, একটা বার তার দিকে তাকিয়ে দেখো, তোমাদের জন্য তার 2 চোখের জল। আচ্ছা বাদ দাও তো, যার জন্য এসেছো সেই কথাটা বলো আগে। তারপর রোজিনা সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে। তোমরা চাইলে কাজে জয়েন করতে পারো। যদি তোমাদের কাজ করার ইচ্ছা থাকে তাহলে আগামীকাল সকালে এই ঠিকানাতে চলে এসো তোমরা। আর এখন আমরা আসতেছি, সবাই ভালো থেকো। তোমরা এখন যেতে পারবে না, আগে আমরা চাই তোমরা আমাদের সাথে বসে কিছু মুখে দিয়ে তারপর এখান থেকে যাবে। তারপর সবাই একত্রে বসে খাবার খেয়ে চলে এলাম। অনেকটা রাত হয়েছে, তাই রুজিনাকে আমাদের বাসায় নিয়ে এলাম। বাসায় আসতে দেখতে পেলাম বাবা মা এখনও জেগে আছেন। রুজিনাকে দেখে তো মা বাবা অনেক খুশি। মা রুজিনাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, মা, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, একত্রে বসে ডিনার করব। এদিকে আমিও ফ্রেশ হওয়ার জন্য রুমের দিকে যাব। এমন সময় বাবা ডাক দিল। কি হয়েছে বাবা, কিছু বলবা? তাহলে বলো। আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি, এবার তোর বিয়ে করাবো। কি বলছো তোমরা? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আগে মেয়েটার নাম তো শুন, পরে না হয় না করলি বিয়ে। বলো, কে এই রাজকন্যা? তার আগে বল, তুই কি রোজিনাকে ভালো টালো বাসিস না তো আবার? ভালোবাসলে কি আর না বাসলে কি, তোমরা তো আর এমন একটা মেয়েকে মেনে নিবে না। কেন মেনে দিব না? কারণ সে একটা পতিতা ছিল। বুঝলাম, কিন্তু আমি আর তোর মা ঠিক করেছি রোজিনার সাথেই তোর বিয়েটা দিব। কিন্তু বাবা তোমরা তো জানো মেয়েটার অতীত, পরে তো আবার ওই মেয়েটাকে কষ্ট দিবে না। এমন না যে রুজিনাকে আমি ভালোবাসি না, তা কিন্তু না, আমিও রুজিনাকে অনেক ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা হলো, এমন একটা মেয়েকে জীবনসাথী করতে পারলে তো আমি ধন্য। কিন্তু বাবা আমাকে বুঝতে দিলাম না যে আমিও রুজিনাকে ভালোবাসি। দেখ বাবা, অতীত নিয়ে কারো বিচার করা যায় না। সবচেয়ে বড় কথা হলো তুই যে রুজিনার জন্য নিজের এতটা পরিবর্তন করতে পারছো, তাই আমরা ভেবে দেখলাম রুজিনা যদি তোর সাথে সারা জীবনের দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার হবে। কিন্তু বাবা আমার কথায় তো আর লাভ নেই। আগে জানতে হবে রোজিনা আমাকে ভালোবাসে কিনা। রোজিনার কথা বলতে বলতে রোজিনা হাজির। যেই মা রোজিনাকে বলতে যাবে ঠিক তখনই রোজিনা বলে উঠল, আন্টি দেখুন, আন্টি এটা হয় না। কেন না মা? আন্টি আপনারা তো সবাই আমার অতীতটা জানেন, আমি কি ছিলাম। অতীত দিয়ে কি করব মা? সবচেয়ে বড় কথা হলো তুমিও একটা মানুষ, তোমারও একটা ভবিষ্যৎ আছে। আর তোমার মতো ভালো একটা মেয়ে আমরা আর পাবো না। তোমার জন্য আজ আমার ছেলেটা নতুন করে বাঁচতে শুরু করেছে। তারপরও আন্টি আমি চাই না আমার জন্য আপনারা মানুষের কাছে ছোট হন। আর আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা দিয়েই আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। এতক্ষণ আমার বাবা, আমার মা আর রোজিনার কথাগুলো শুনছিল, কিছুই বলেনি বাবা। কিন্তু বাবা মনে করলো এখন কিছু একটা বলতে হবে। মা তুই এদিকে আসতো। আচ্ছা আঙ্কেল, আপনিই বলেন তো এটা কি করে হয়? শোন মা, তোমাকে আমি কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনো। বলেন আঙ্কেল।
তুমি কি আমাদেরকে ভালোবাসো? হুম, অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি কি চাও আমরা কষ্ট পাই? না আঙ্কেল। আচ্ছা মা, তুমি যদি কোনোদিন শোনো যে আবির আবার আগের মতো হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে আবারও নেশা করা শুরু করে, তাহলে কি তুমি কষ্ট পাবে না মা? হুম, অনেক কষ্ট পাবো। এখন শোনো, তুমি যদি আমাদেরকে কষ্ট দিতে না চাও তাহলে আর কোনো কথা বলো না মা। আঙ্কেল। মা, তোমাকে কিছু বলতে হবে না, শুধু আমার একটা কথার উত্তর দাও তো মা। বলেন আঙ্কেল। আচ্ছা মা, আমার ছেলেটা কি খুব খারাপ যে তুমি তাকে বিয়ে করতে চাও না? কি বলছেন আঙ্কেল এসব? আপনার ছেলের মতো ভালো একটা মানুষই হয় না। আসলে আমি আপনার ছেলের যোগ্য না আঙ্কেল। আমি তো তোমার যোগ্যতার কথা বলিনি, আমি বলেছি তুমি আমার ছেলের আমার উপর দায়িত্ব দিয়ে বলেছি। আঙ্কেল, আমার জন্য আপনাদের কিন্তু লোকের কাছে খারাপ খারাপ কথা শুনতে হবে। সবাই আঙুল দিয়ে বলবে আপনার ছেলের বউ একটা পতিতা ছিল। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেই আমার জন্য যখন আপনারা লোকের কাছে এসব কথা শুনবেন, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগবে। কে কি বললো সেটা আমাদের কিছু যায় আসে না। এখন আমি শুধু জানতে চাই তুমি কি আমাদের দায়িত্বটা নেবে কিনা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আরো একটা কথা আছে। কি কথা আঙ্কেল? আমাকে আঙ্কেল বলা যাবে না, বাবা বলতে হবে। ঠিক আছে বাবা। এদিকে মা রুমে চলে যাবে রাগ করে। এমন সময় রুজিনা বলে উঠল, মা, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না রে মা, আয় আমার কাছে আয়, তোকে আজ আমি নিজের হাতে খাইয়ে দিব। মা রুজিনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে আর আমার খুব হিংসা হচ্ছে। মা সেটা বুঝতে পেরে, হা কর, তোকেও খাইয়ে দিচ্ছি। সবাইকে এইভাবে একত্রে খেতে দেখে কেন জানি আমার চোখে জল বের হলো। সত্যি বলতে এইসব কিছুর পেছনে রুজিনা। এই মেয়েটার মাঝে জাদু আছে, মানতে হবে। এই কয়দিনে সবার মন জয় করে নিয়েছে। এমন একটা জীবনসাথী পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। এদিকে সবার খাবার শেষ হয়েছে। মা রুজিনার রুমটা দেখিয়ে দিতে বলল। অনেক রাত হয়েছে মা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা মা, আপনারাও ঘুমিয়ে পড়েন। তারপর রুজিনা চলে গেল নিজের রুমে। আমিও নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আমি রুজিনার রুমের সামনে গিয়ে দেখতে পেলাম রুমের দরজা ভিতর থেকে লক করা। তাই আস্তে করে নক করলাম। রুজিনা দরজা খুলে দিয়ে, এত রাতে তুমি এখানে কেন? যদি মা বাবা দেখে নেয় যে তুমি আমার রুমে এত রাতে, তাহলে কিন্তু অনেক খারাপ ভাববে। তাতে আমার বয়েই গেছে। তোমার কোনো সমস্যা না হলেও আমার হবে। তাহলে সরো, আমি ভিতরে গেলেই তো কেউ দেখতে পাবে না। কি বলছো তুমি? এত রাতে রুমের ভেতরে কেন যাব? তুমি চলে যাও, আমি ঘুমাবো। নয়তো আমি চিৎকার করে মা বাবাকে ডাকবো। মা বাবাকে ডেকে কি বলবা? যে বলবো যে তুমি আমার সাথে অসভ্যতামি করতেছো। কি এই কথা বলবা তুমি মায়ের কাছে? হুম, এই কথাই বলবো। ভালোই ভালোই বলছি, তুমি চলে যাও। আমিও রুজিনাকে সরিয়ে দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লাম। এবার বাবা মাকে ডাকো আর ডেকে বলো দয়া করে চলে যাও। রুজিনার মুখের দিকে তাকিয়ে দেখলাম যে মনে হয় একটু পরেই কেঁদে দিবে। রুজিনাকে এই সময় দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই আমি রুমের দরজা লাগিয়ে লক করে দিলাম। এই, তুমি এইভাবে দরজা লক করছো কেন? তোমাকে একটু আদর করব বলে। কি বলছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। মাথা ঠিক থাকলে তো এমন করার কথা না। দেখো, আমি এত কিছু শুনতে চাই না, আর তুমি তো কয়েকদিন পর আমার বউ হবেই, তাহলে এখন একটু আদর করলে সমস্যা কি? অনেক সমস্যা। আমি এত কিছু শুনতে চাই না। তাহলে দেখাচ্ছি। এই কথা বলে এগিয়ে গিয়ে রুজিনার দুটি হাত ধরে রুজিনাকে বিছানাতে নিয়ে বসিয়ে দিলাম। দেখো, তুমি এমন করো না, দয়া করে আমার কথা শোনো। রুজিনার মুখে আমার একটা আঙ্গুল দিয়ে বললাম, কোনো কথা হবে না, শুধু আজকে রাতের জন্য তুমি আমার হয়ে যাও। শুধু আজকে রাতের জন্য কেন, আমি তো সারা জীবনের জন্যই তোমার হব। কিন্তু আগে বিয়েটা হোক। বিয়ে তো হবেই আমাদের। তাহলে এখনই আমাকে কাছে পেতে হবে কেন? বিয়ের পর আমার সবকিছু তো তোমারই। তাহলে এখন একটু কাছে আসলে কি এমন হবে? দেখো, বিয়ের আগে এমনটা করা ঠিক হবে না। আমি এত কিছু শুনতে চাই না। কথাটা বলেই রুজিনার দু কাঁধে হাত দিতেই রুজিনার চোখ বন্ধ করে নিল। রুজিনা বুঝতে পারছে এখন আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না, তাই রুজিনা নিজেকে সঁপে দিল আমার কাছে। আমিও রুজিনার কপালে একটা ছোট্ট করে চুমু এঁকে দিয়ে রুজিনাকে চোখ খুলতে বললাম। রুজিনা চোখ মেলে তাকাতেই বললাম, ভয় পেয়েছো মনে হয়? না। কি ভয় পাওনি? বললাম তো না। কিন্তু কেন? কারণ তোমার প্রতি আমার বিশ্বাস আছে।
তুমি এমন একটা কাজ করবে না। তাই? হুম। এত বিশ্বাস আমার উপর? হুম, অনেক বিশ্বাস করি তোমাকে। দাঁড়াও, বিশ্বাস আমি এখনই ভেঙে দিতেছি। কি কি করতে চাও? আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করে তোমাকে আজকে রাতে একটু আদর করবই করব। না, এমন করো না তুমি। না করলে তো আর শুনবো না। তার চেয়ে বরং আমি যা করতে চাই চুপ করে রাজি হয়ে যাও, নয়তো নয়তো কি? নয়তো আমি তোমাকে জোর করে করব। তাহলে আমি যদি এখন রাজি না হই, তাহলে তুমি আমাকে ধর্ষণ করবে? অবশ্যই। আর এটাকে যদি তুমি ধর্ষণ মনে করো তাহলে তো আমার কিছুই করার নেই, কিন্তু আজকে রাতটা তোমাকে আমি আদর করব, এটাই ফাইনাল। আচ্ছা, আমি রাজি আছি। কি করতে রাজি তুমি? তোমার আদর পেতে তৈরি আমি। এত তাড়াতাড়ি রাজি হলে কেন? কি করব বলো, আমাকে তোমার লাগবেই। আর এদিকে তোর রাতও বেশি একটা নেই, তাই রাজি হয়ে গেলাম। আমি কোনো কথা না বলে দরজার লক খুলে দিলাম। কি হলো, দরজা কেন খুললে? আমি আমার রুমে যাব তাই। তাহলে আমার কি হবে? তোমার আবার কি হবে? আমি যে রাজি হলাম তার কি হবে? আমি তো তোমার সাথে মজা করলাম, এখন ঘুমাও, সকালে তো অফিস আছে। আমি জানি তোমার সাথে রাত কাটানোর কথায় রাজি হলে তুমি আমাকে কিছুই বলবে না। না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। আর আমিও আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে রোজিনার ডাকে ঘুমটা ভেঙে গেল। নামাজের জন্য রোজিনা ডাকছে, তাই নামাজ পড়ে আবার ঘুমালাম। একটু পর আবারও রোজিনা ডাকছে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য। কি আর করার, বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। সবার সাথে নাস্তা শেষ করে রোজিনাকে নিয়ে অফিসে চলে এলাম। অফিসে এসে দেখলাম যে গতকাল রাতে রোজিনা যাদেরকে কাজ দেওয়ার কথা বলেছিল তারা সবাই এসেছে। তারপর রোজিনা সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল। এদিকে আমার কিন্তু অফিসে কোনো কাজ নেই, আমার সব কাজই রোজিনা করে দেয়। তাই অফিস রুমে বসে আছি, এমন সময় দরজায় কেউ একজন নক করছে। আমি ভিতরে আসতে বললাম। তাকে দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এই মানুষটা আমার অফিসের ঠিকানা পেল কোথায়? ও, আপনাদের তো বলাই হয়নি আসলে কে এসেছে। এসেছে হলো আখির সবচেয়ে কাছের বান্ধবী রিয়া। রিয়ার সাথে আখি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। আখি আমাকে বলেছিল রিয়া নাকি তার সবচেয়ে ভালো একটা বান্ধবী। হা হা হা, আপনারা কি ভাবছিলেন আখি এসেছে? তুমি এখানে আর আমার ঠিকানা পেলে কিভাবে? খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। কিন্তু তুমি আমাকে কেন খুঁজতেছো? কারণ তো একটাই আছে। বলো। কিন্তু কিন্তু কি আবার? আমি আখির ব্যাপারে কিছু শুনতে চাই না। কিন্তু আমি তো একটা চিঠি দিয়ে এসেছি তোমাকে। কিসের চিঠি? আখি দিয়েছে। তুমি চিঠিটা নিয়ে গিয়ে আখিকে দিয়ে দাও। আর হ্যাঁ, তাকে গিয়ে অবশ্যই বলবা আমি আখি নামের কাউকে চিনি না। এমন করে বলবেন না দয়া করে। আর হ্যাঁ, যদি পারেন আখিকে ক্ষমা করে দিবেন। আমি ক্ষমা করার কে? এই চিঠিটা পড়েন, সব কিছুই বুঝতে পারবেন আখি কেন আপনার সাথে এমন করেছে। কথাটা বলে রিয়া চলে গেল। তাকে বসতে বললাম কিন্তু সে বসলো না। আমি চিঠিটা বের করে পড়তে লাগলাম। কেমন আছো? জানি এই কথাটা জানার অধিকারও আমি হারিয়ে ফেলেছি, কিন্তু কি করব বলো? তোমাকে শেষবারের মতো খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমার ইচ্ছাটা পূর্ণ হবে না। তুমি যখন আমার এই চিঠিটা হাতে পাবে, হয়তো তখন আমি অনেক দূরে থাকবো। তুমি চাইলেও আমাকে আর দেখতে পারবে না। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে সেই দিন ছেড়ে চলে গিয়েছিলাম। তোমার সাথে পরিচয় হবার আগে আমার আরেকটা রিলেশন ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর আমি তোমার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি। তারপর আবারও আমার সেই প্রিয় মানুষ আমার কাছে ক্ষমা চায়। সে আমার জীবনে ফিরে আসতে চায় এবং সে আমাকে কথা দেয় যে সে আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। সেদিন আমি তার কথা বিশ্বাস করে তোমাকে ছেড়ে দেই। তখনও জানতাম না আমার সেই প্রিয় মানুষটা ভুল ছিল। তারপর তার সাথে আমার আগের চাইতে বেশি ঘনিষ্ঠ হয়। সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ভোগ করে। তার মন চাইলে শারীরিক চাহিদা সে পূরণ করতো আমাকে দিয়ে। এর ফলে আমার পেটে বাচ্চা এসে যায়। পরে আমি যখন তাকে বাচ্চার কথা বলি এবং আমাকে বিয়ে করতে বলি, সে আমাকে বলেছিল বাচ্চাটা নষ্ট করে ফেলতে এবং তাকে ভুলে যেতে। তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি কি করে মা বাবার সামনে দাঁড়াবো? সমাজের মানুষ কি বলবে? কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তাই এই পৃথিবী থেকে চলে গেলাম অনেক দূরে। সেদিন আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, তাই জীবন দিয়ে তার মাসুল দিতে হচ্ছে। ভালো থেকো তুমি, আর আমাকে ক্ষমা করে দিও। তোমার কাছে আমার একটি অনুরোধ আছে, আশা করি রাখবে।
নিচে একটা ঠিকানা আছে, দয়া করে সেখানে একটু যেও। আল্লাহ হাফেজ। আখির চিঠি পড়ে চোখ থেকে জল পড়ছে এমন সময় রোজিনা আমার কেবিনে। এই কি হয়েছে তোমার, তুমি কাঁদতেছো কেন? আমি রোজিনার হাতে চিঠিটা ধরিয়ে দিলাম। রোজিনা চিঠিটা পড়ার পর আমাকে বলল, চলো। কোথায়? কোথায় আবার? চিঠি দেওয়ার ঠিকানায়। আমি আর রোজিনা চিঠির দেওয়ার ঠিকানায় পৌঁছাতে একজন আমাকে জানতে চাইলো আমি আবির কিনা। আমি আবির। তারপর সেই লোক একটা রুমে নিয়ে আমার হাতে একটা চিঠি আর একটা ছোট্ট শিশু আমার কোলে তুলে দিল। ছোট্ট বাবুটা অনেক কিউট। বাবুকে রোজিনার কোলে তুলে দিয়ে আমি চিঠিটা পড়তে লাগলাম। আমার বিশ্বাস ছিল তুমি এখানে আসবে, হয়তো আমার প্রতি তোমার ভালোবাসাই এখানে নিয়ে এসেছে। বাবুকে পেয়েছো কি? হ্যাঁ, এটাই আমার বাবু, আমাদের অবৈধ সন্তান। এই সমাজ মেনে নিত না, আর আমি একটা মেয়ে হয়ে এই সমাজে এই বাবুকে নিয়ে বাঁচতে পারতাম না, আর আমি বাবুকে নষ্ট করতে পারতাম না। কি করে পারবো বলো? মা হয়ে তো নিজের সন্তানকে মেরে ফেলতে পারি না, তাই নিজেই চলে গেলাম। হয়তো আমি বেঁচে থাকলে বাবু বড় হয়ে সবার কাছে কটু কথা শুনতো। সমাজের মানুষ আমার বাবুকে অবৈধ সন্তান বলে গালি দিত, তখন সেই কষ্ট আমি সইতে পারতাম না। তুমি বলো, আমার পাপের শাস্তি কেন আমার সন্তান পাবে? আমার করা ভুলের জন্য তো আর নিজের সন্তানের কোনো ক্ষতি করতে পারি না। আমি সেদিন যে ভুল করেছিলাম তোমাকে ছেড়ে এসে, আমি জানি তার কোনো ক্ষমা নেই। তবে আমার শেষ অনুরোধ রইল, আমার সন্তানকে নিজের পরিচয় বড় করো। ভালো থেকো সবসময়। আল্লাহ হাফেজ। এদিকে রোজিনা জানতে চাইছে এই সন্তানটা কার। আমি রোজিনার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বাবুকে কোলে তুলে নিলাম। রোজিনা চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা পড়া শেষ করে আমার কোল থেকে বাবুকে নিয়ে নিল। কি হলো? বাবুকে কি এখানে অথবা অন্য কোথাও রেখে যাব? না। তাহলে? আমি এই বাবুর মা হয়ে সারা জীবন আমার সাথে রেখে দিব। তুমি যদি পারো তবে বাবুর বাবার পরিচয়টা দিতে পারো, নয়তো কি? নয়তো আমি আখির মতো এত বোকা নই যে বাবুকে নিয়ে বাঁচতে পারবো না। বাবুকে নিয়ে অন্য কোনো এক অজানা শহরে চলে যাব। কোথাও যেতে হবে না। আর আমি কি একটাইবারও বলেছি যে আমি বাবুর বাবা হব না? তবে একটা কথা, কি? তোমার মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তাই বুঝি? আর তোমার মতো মানুষ বুঝি আরো আছে? তাহলে চলো বাড়িতে গিয়ে বাবা মাকে বলি এই সন্তানের কথা। ওকে। তারপর বাসায় এসে বাবা মাকে সবকিছু খুলে বললাম। বাবা শুধু একটা কথাই বলেছিল, যেখানে তোমাদের কোনো আপত্তি নেই সেখানে আমারও কোনো আপত্তি থাকবে, কিন্তু তার আগে তোমাদের বিয়েটা দেওয়া দরকার, নয়তো আবার কে কি বলে ফেলে। আর বিয়েটা আজ রাতেই হবে, কোনো আয়োজন হবে না, বুঝতেই পারছো? কোনো আয়োজন করা যাবে না। তবে আয়োজন করব যখন তোমাদের বিবাহ বার্ষিকী, তখন। আমি আর রোজিনা আচ্ছা বলে দিলাম। আজকে দিনটা তার মানে আমার কাছে বেস্ট একটা দিন। দুটি ভালোবাসার মানুষের কাছে পেলাম। আর কেউ বিশ্বাসঘাতকও বলতে পারবে না। আই, কি ভাবতেছো? কিছু না। বাজারে যাও এখন। কেন? বাবুর জন্য জামা কাপড় নিয়ে আসবা। ওকে, যাচ্ছি। আমি বাজারে চলে এলাম। বাবুর জন্য জামা কাপড় কিনে বাসায় চলে এলাম। সবাই বাবুকে নিয়ে অনেক মজা করতেছি। বাবুর জন্য আমার মনেই হয়নি একটু পর আমার বিয়ে। হঠাৎ দেখি কাজী সাহেব হাজির। কাজী এসে আমাদের বিয়ে পড়িয়ে চলে গেল। এদিকে বাবুকে নিয়ে আবারও আমরা মেতে উঠলাম। রাতে খাবার খেয়ে ঘুমাতে চলে এলাম। রুমে প্রবেশ করতেই দেখতে পেলাম রুজিনা লাল শাড়ি পরে বাবুকে কোলে নিয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন? কোথায় থাকবো তাহলে? তোমার রুমে। বিয়ের পরও আলাদা রুমে থাকতে হবে? ও, আমার তো মনেই ছিল না আমাদের বিয়ে হয়েছে। তা বাবু তোমার কোলে কেন? আমার বাবু আমার কোলে থাকবে না তো কার কোলে থাকবে? তাই বলে আজকে রাতেও? বাবুকে এক পাশে শুইয়ে দিল। আমিও রোজিনার পাশে গিয়ে বসলাম। যখন রোজিনাকে আদর করতে যাব ঠিক তখনই বাবুটা কেঁদে উঠল। তখন রোজিনাকে বললাম, যাও বাবুকে নিয়ে অন্য রুমে নিয়ে ঘুমিয়ে পড়ো। আর বাবু ঘুমিয়ে? আমি বুঝতে পারছি তোমাকে আদরটা করা হবে না। দাঁড়াও, বাবুকে মায়ের কাছে দিয়ে আসতেছি। একটু পর রোজিনা চলে এলো। তারপর বুঝতেই পারছেন কি হবে। দেখতে দেখতে আজ 1 বছর কেটে গেল। আজ আমাদের বিবাহ বার্ষিকী। বাবা অনেক বড় আয়োজন করেছে। আর আমাদের ফ্যামিলিটাও অনেক হ্যাপি একটা ফ্যামিলি। সব কিছু সম্ভব হয়েছে রোজিনার জন্য। আর রোজিনা মা হতে চলছে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।